আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ও আরএম প্রথম দ্বিতীয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আসাদ এডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের যে অর্থনীতি ধারাবাহিক ক্লাসের কথা ছিল, আমরা ধারাবাহিক ক্লাসের আজকের লেকচার নিয়ে হাজির হলাম। আমাদের আজকের লেকচার হচ্ছে অর্থনীতির প্রথম পত্রের অধ্যায় নাম্বার 4। আমরা ইতিপূর্বে 3টা অধ্যায় শেষ করেছি। তোমরা যারা এই অধ্যায়গুলো করোনি, তোমরা গিয়ে আমাদের ইউটিউব প্লেলিস্টে গিয়ে কিংবা ফেসবুক পেজে গিয়ে করে নিয়ে আসতে পারো। এখন আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো। চতুর্থ অধ্যায়ের প্রথম লেকচার হচ্ছে এখানে চতুর্থ অধ্যায়, সেটা হচ্ছে বাজার নিয়ে। বাজারের আমরা আজকের যে আলোচনা করবো লেকচার ওয়ানে বাজার এবং বাজারের প্রকারভেদ, কিরকম কেমন কেমন বাজার হতে পারে, আমরা সেইটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু দেখি বাজার কি। বাজার বলতে আমরা সাধারণত কোন স্থানকে বুঝি যেখানে দ্রব্য ক্রয় বিক্রয় হয়, কিন্তু অর্থনীতিতে এই বাজারকে একটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে বাজার বলতে এখানে কোনো স্থানকে বোঝায় না, কোনো একটি নির্দিষ্ট একটি দ্রব্যকে বোঝায়, যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ওই প্রতিযোগিতার ভিত্তিতে একটি প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রতিযোগিতার ভিত্তিতে একটি নির্ধারিত ভাবে বিক্রি হয় বা ক্রয় বা বিক্রয় হয়। তাহলে অর্থনীতিতে বাজার বলতে কোনো একটা দ্রব্যকে বোঝায়, যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ এই প্রতিযোগিতার ভিত্তিতে একটি নির্ধারিত দামে ক্রয় বা বিক্রয় হয়। তাহলে বাজার কি আমরা জানি যে কি, এখানে এখানে বুঝতে পারলাম বাজার হচ্ছে কোন একটা নির্দিষ্ট স্থানকে বোঝায় না, এখানে একটা নির্দিষ্ট দ্রব্যকে বোঝায়, যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে বা ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে একটি নির্দিষ্ট দামে ক্রয় বা বিক্রয় হয়। তাহলে এরপরে এখানে বাজারের মধ্যে বেশ কিছু প্রকারভেদ রয়েছে। এই প্রকারভেদের মধ্যে বাজারের প্রথমে আয়তনের ভিত্তিতে কিছু বাজার রয়েছে, এরপরে সময়ের ভিত্তিতে কিছু বাজার রয়েছে, এরপর আমাদের প্রতিযোগিতার ভিত্তিতে কিছু বাজার রয়েছে। প্রথমে আমরা একটু দেখি আয়তনের ভিত্তিতে বাজার প্রথমত 3 প্রকার। এটা হচ্ছে প্রথমত স্থানীয় বাজার, এরপর জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার হচ্ছে কোন একটা স্থানে, কোন একটা অঞ্চলে যদি কোনো দ্রব্য বা সেবা ক্রয় বিক্রয় হয়, সেটা মূলত স্থানীয় বাজার। যেমন এটার উদাহরণ হতে পারে শাক সবজি, মাছ, দুধ। এগুলো কিন্তু এক স্থান থেকে স্থানে অন্য স্থানে তাড়াতাড়ি বা এই খুব তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায় না, প্রায় একই স্থানে কি করতে হয়, এটা ক্রয় বিক্রয় করতে হয়। তাহলে যেই পণ্যগুলা দ্রব্যগুলা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না, যেগুলো যেখানে উৎপন্ন হয় সেখানেই বিক্রি করতে হয়, তাহলে সেটা হচ্ছে স্থানীয় বাজারের দ্রব্য। আর যেটা জাতীয় বাজার হচ্ছে কোন একটা ভৌগোলিক সীমানার ভিতরে একটা দেশের মধ্যে যদি কোনো একটা দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়, তাহলে সেটা হচ্ছে জাতীয় বাজার। যেমন আমাদের বাংলাদেশে ঢাকা থেকে যদি চট্টগ্রাম থেকে ঢাকা কিংবা খুলনা রাজশাহীতে আমরা দ্রব্য আনা নেওয়া করে বিক্রি করতে পারি, ক্রয় বিক্রয় করি, সেটা হচ্ছে জাতীয় বাজারের অন্তর্ভুক্ত। যেমন সেখানে আছে আমাদের তৈরি পোশাক আছে, হুঁশিয়ারি শিল্প আছে, মাছ আছে, অনেক কিছু আছে, যেগুলো আমরা হিমায়িত করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে বিক্রি করতে পারে, তাহলে সেটা কিসের অন্তর্ভুক্ত? জাতীয় বাজারের অন্তর্ভুক্ত। আর আন্তর্জাতিক বাজার হচ্ছে দুটি স্বাধীন দেশে বা দুই বা ততোধিক স্বাধীন দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যেই বাজারটা সংগঠিত হয়, তো সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজার, যেটা ভৌগোলিক সীমানার বাইরে গিয়ে বাজারটা পরিচালিত হবে। তাহলে এখানে এই বাজার অন্তর্ভুক্ত স্বর্ণ, তারপরে উন্নত মানের তৈরি পোশাক, এই স্বর্ণ গহনা, এইসব বিষয় মূলত এই আন্তর্জাতিক বাজারের অন্তর্ভুক্ত। তাহলে যেই বাজার মূলত এই ভৌগোলিক সীমানার বাইরে গিয়ে অন্যান্য দেশের সাথেও কি হয়, বাণিজ্য বাণিজ্য সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারের অন্তর্ভুক্ত। স্থানীয় বাজার বলতে মূলত কোন একটা অঞ্চলে যদি কোন একটা দ্রব্য বিক্রি করা হয়, সেটা স্থানীয় বাজার। আর জাতীয় বাজার হচ্ছে ভৌগোলিক সীমানার ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে যেটা বিক্রি করা হয়। আর আন্তর্জাতিক বাজার হচ্ছে ভৌগোলিক সীমানার বাইরে গিয়ে বা দেশের বাইরে গিয়ে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করা, ক্রয় বিক্রয় করা হচ্ছে মূলত আন্তর্জাতিক বাজার। এরপর আমরা সেই সময়ের ভিত্তিতে বাজার মূলত দেখি আমরা 4 ধরনের। তাহলে সময়ের ভিত্তিতে আমাদের বাজার কত? ওই ধরনের 4 ধরনের। প্রথমত স্বল্পকালীন, অতি স্বল্পকালীন, এরপরে দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। তাহলে প্রথমে আমরা একটু জানি স্বল্পকালীনটা কি। স্বল্পকালীন হচ্ছে এমন একটা দ্রব্য যা খুবই স্বল্প সময়ের মধ্যে বিক্রি করতে হয়, যেটার যোগান বাড়ানো যায় না, চাহিদার ভিত্তিতে যোগানকে বাড়ানো যায় না, তাহলে সেটা হচ্ছে কি স্বল্পকালীন দ্রব্য। যেমন আমরা ধরতে পারি এখানে দুধ, তারপরে মাছ, কাঁচা মাছ, শাকসবজি, তাজা শাকসবজি, এগুলো কিন্তু স্বল্পকালীন দ্রব্যের ক্ষেত্রে বিবেচ্য হয়। এটা স্বল্পকালীন, অতি স্বল্পকালীন ক্ষেত্রে মাছ, দুধ, শাকসবজি এগুলা বিবেচ্য হয়, যেখানে চাই এই যোগানটা বৃদ্ধি করা যাবে না। যেখানে আমার যদি চাহিদা থাকে, আমি সাপোজ মনে করি আমি 10 কেজি দুধ নিয়ে গেলাম বাজারের মধ্যে,
এই 10 কেজি দুধ বিক্রি হয়ে গেল। এখন দেখা যাচ্ছে আরো কিছু চাহিদা আছে, কিন্তু আমার হাতে আর দুধ নেই, আমি কিন্তু চাইলেই এটার যোগান দিতে পারবো না। যেখানে চাহিদার সাথে সমন্বয় করে উৎপাদন ক্ষেত্র, আয়তন বা উৎপাদনের পরিমাণ কোনো কিছুই বাড়ানো যাবে না, সেটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। আর স্বল্পকালীন বাজার হচ্ছে যে বাজারের মধ্যে আমরা দ্রব্য বিক্রি করে এবং সেখানে চাহিদার ভিত্তিতে কিছু পরিমাণ দ্রব্য আমরা যোগান দিতে পারবো, কিন্তু সেখানে আমার যে উৎপাদন ব্যবস্থা এবং যন্ত্রপাতি কিংবা আয়তন বৃদ্ধি করা সম্ভব না। এই সময়ে এইটুকু সময়কাল হচ্ছে মূলত স্বল্পকালীন, যেখানে আমি চাহিদার ভিত্তিতে সামান্যতম আমার যোগান দিতে পারবো, আমার চাহিদা থেকে সামান্যতম দিতে পারবো যোগান। যেমন আমি 10 কেজি দ্রব্য নিয়ে গেলাম, এই 10 কেজি দ্রব্য বিক্রি হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে আরো কিছু এই দ্রব্যের চাহিদা আছে। এখন এই দ্রব্যের চাহিদা থাকার পরে আমি কিন্তু পুরোপুরি দিতে পারবো না, যতটুকু চাহিদা ততটুকু দিতে পারবো না, কিন্তু ওখান থেকে অন্তত কিছু পরিমাণ আমি যোগান দিতে পারবো, চাহিদার তুলনায় কিছু পরিমাণ আমি যোগান দিতে পারবো। তাহলে সেটা হচ্ছে স্বল্পকালীন বাজারের ক্ষেত্রে বিবেচ্য। এবং সেখানে কিন্তু আমি চাইলে উৎপাদন ক্ষেত্র কিংবা উৎপাদন ব্যবস্থাপনা, যন্ত্রপাতি কোনো কিছু বাড়াতে পারবো না, বৃদ্ধি করতে পারবো না। আবার দীর্ঘকালীনের ক্ষেত্রে এটা হচ্ছে এমন একটি বাজার যেখানে আমি চাহিদার ভিত্তিতে চাহিদার সাথে সমন্বয় করে যোগানের পরিমাণ বা যোগানের নিয়োগ ঘটাতে পারবো। তাহলে দীর্ঘকালীন কোনটা? যে বাজারের মধ্যে আমি মূলত চাহিদার উপর ডিপেন্ড করে যে যোগানটা আমি দিতে পারবো, সমন্বয় করতে পারবো, চাহিদার সাথে যোগানের সমন্বয় করতে পারবো, সেই সময়কাল হচ্ছে মূলত দীর্ঘকালীন বাজারের ক্ষেত্রে বিবেচ্য হয়। তাহলে আমার একটা দ্রব্য দেখা যাচ্ছে আমি 100 কেজি নিয়ে গেলাম বাজারে, এই একশো কেজি দ্রব্য বিক্রি হয়ে গেল। এখন দেখা যাচ্ছে 100 কেজি দ্রব্য বিক্রি করার পর আরো 100 কেজির চাহিদা আছে, তাহলে এই 100 কেজিটা যদি আমি নিতে পারি বা আনতে পারি, বাজারের মধ্যে নিয়ে আসতে পারি, এবং সেটা দ্বারা যদি আমি দীর্ঘকালের জন্য একটা দাম নির্ধারণ করতে পারি, তাহলে সেটা হচ্ছে মূলত দীর্ঘকালীন বাজার। তাহলে কিন্তু এখানে কিন্তু যে সব যন্ত্রপাতি কিংবা সব যে উপকরণ, উৎপাদনের উপকরণ সবকিছু চেঞ্জ করা যাবে না বা পরিবর্তন করা যাবে না। আবার যেটা দীর্ঘকালীন বাজার, সেখানে দেখা যায় যে আমি চাহিদার সাথে সমন্বয় করে যোগান সম্পূর্ণ আনতে পারবো, এবং সেখানে আমি চাইলে আমার উৎপাদন ব্যবস্থা পরিবর্তন হতে পারে, আমাদের উৎপাদন উপকরণ পরিবর্তন হতে পারে, আমার যে ব্যবস্থাপনা সেটাও পরিবর্তন হতে পারে। তাহলে এটা এমন একটি সময় যেখানে আমার সম্পূর্ণ উৎপাদন ব্যবস্থা পরিবর্তন করে আমি নতুন উৎপাদন ব্যবস্থাপনা পরিচালনা করতে পারবো এবং চাহিদার সাথে যোগানের সম্পূর্ণ সমন্বয় ঘটাতে পারবো। আবার দীর্ঘকালীনের ক্ষেত্রে কি, আমি যোগানের সমন্বয় করতে পারবো, ঠিক আছে, চাহিদার সাথে, কিন্তু আমি চাইলে তখন আমার সম্পূর্ণ যে উৎপাদন ব্যবস্থাপনা সেটা সম্পূর্ণ আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু অতি দীর্ঘকালীনের ক্ষেত্রে সেটা আমি সম্পূর্ণটা পরিবর্তন করতে পারবো। আবার অতি স্বল্পকালীনের ক্ষেত্রে যেটা হবে, সেটা আমি চাহিদার সাথে যোগানের আঞ্জাম দিতে পারবো না, তাহলে আমার চাহিদা আছে কিন্তু আমি যোগানটা দিতে পারবো না, সেই সময়টুকু আমার থাকবে না, সেটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। আর যেটা স্বল্পকালীন, সেখানে আমি চাহিদার ভিত্তিতে সামান্যতম যোগান আমি দিতে পারবো, কিন্তু সম্পূর্ণটা আমি পূরণ করতে পারবো না, সমন্বয় সাধন করতে পারবো না, চাহিদার সাথে সম্পূর্ণ যোগানের সমন্বয় সাধন করতে পারবো না, কোন ক্ষেত্রে? স্বল্পকালীন বাজারের ক্ষেত্রে। তাহলে এখন আমরা জানলাম সময়ের ভিত্তিতে বাজার চার প্রকার: একটা স্বল্পকালীন, একটা অতি স্বল্পকালীন, একটা দীর্ঘকালীন, একটা অতি দীর্ঘকালীন। তাহলে যেখানে আমি চাহিদার সাথে যোগান দিতে পারবো না, সেটা হচ্ছে অতি স্বল্পকালীন। আর সামান্যতম যোগান যেখানে দিতে পারবো চাহিদার সাথে, সেটা হচ্ছে স্বল্পকালীন। আর যেখানে চাহিদার সাথে সমন্বয় করে সম্পূর্ণ যোগান দিতে পারবো, কিন্তু উৎপাদন ব্যবস্থাপনা সম্পূর্ণ পরিবর্তন করতে পারবো না, সেটা হচ্ছে দীর্ঘকালীন। আর অতি দীর্ঘকালীন হচ্ছে যেখানে আমি চাহিদার সাথে সমন্বয় করতে পারবো এবং সম্পূর্ণ ব্যবস্থা পরিবর্তন করতে পারবো, এটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আসি প্রতিযোগিতার ভিত্তিতে বাজার মূলত দুই প্রকার। প্রথমত হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসে থাকে আমাদের এক্সামে। তাহলে প্রথমে জানি আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে কোন একটি বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা পরস্পর দর কষাকষির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট দামে এবং নির্দিষ্ট দ্রব্য যদি ক্রয় বিক্রয় করে, এবং যেখানে কোনো ক্রেতা কিংবা বিক্রেতা বাজারের দামকে প্রভাবিত করতে পারে না, সেটা হচ্ছে মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা ইতিপূর্বে এই তৃতীয় অধ্যায়ের একদম লাস্ট যে লেকচার, পঞ্চম লেকচারে কিন্তু আমরা পূর্ণ প্রতিযোগিতার যে রেখা সেটা পেয়েছিলাম এবং অপূর্ণ প্রতিযোগিতার যে রেখা সেটাও পেয়েছিলাম। সেখানে আমরা পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা
পি এবং এআর এবং এমআর রেখা কিন্তু সমানে ভূমি অক্ষের সমান্তরাল পেয়েছেন, তিনটা কিন্তু সেম। কারণ সেখানে কোনো বিক্রেতা বা ক্রেতা এই একচেটিয়া ভাবে কোনো দামকে প্রভাবিত করতে পারে না। তাহলে পূর্ণ প্রতিযোগিতা বাজার হচ্ছে কি, যে বাজারে অসংখ্য ক্রেতা থাকবে এবং অসংখ্য বিক্রেতা থাকবে এবং পরস্পর দর কষাকষির মাধ্যমে একটা নির্ধারিত দামে এই পণ্য দ্রব্য কেনা বেচা করবে, ক্রয় বিক্রয় করবে, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যেখানে অসংখ্য ক্রেতাও থাকবে না, অসংখ্য বিক্রেতাও থাকবে না, মুষ্টিমেয় ক্রেতা কিংবা মুষ্টিমেয় বিক্রেতা, তার বিপরীতে অসংখ্য বিক্রেতা অথবা তার বিপরীতে অসংখ্য ক্রেতা থাকবে। তাহলে সেখানে নির্ধারিত দামে পণ্য বিক্রি হবে না। তাহলে সেখানে যে বিক্রেতা সে কিন্তু চাইলে দাম বাড়াতে বা কমাতে পারবে, কারণ ওখানে অসংখ্য ক্রেতাও থাকবে না, অসংখ্য বিক্রেতাও থাকবে না। আবার এই অপূর্ণ প্রতিযোগিতাকে 6 ভাগে ভাগ করা হয়। একটা মনোপলি, ডিওপলি, অলিগোপলি, মনোপসনি, ডিওপসনি, অলিগোপসনি। তাহলে এই যে এই পলি, এখানে পলি মানে মনে রাখতে হবে, পলি মানে বিক্রেতা, পলি মানে বিক্রেতা। এখানে পলি মানে বিক্রেতা, আর সনি মানে হচ্ছে ক্রেতা। এই যে মনোপলি, একজন বিক্রেতা, ডিওপলি দুইজন বিক্রেতা, অলিগোপলি মানে দুইয়ের অধিক কিন্তু মুষ্টিমেয়, দুইয়ের অধিক কিন্তু অধিক নয়, দুইয়ের অধিক কিন্তু বহু সংখ্যক নয়, মুষ্টিমেয় বিক্রেতা। তাহলে মনোপলি বাজার কাকে বলে? মনোপলি বাজার হচ্ছে যে বাজারে একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে, সেটা হচ্ছে মনোপলি। আর ডিওপলি হচ্ছে যে বাজারে দুইজন বিক্রেতা তার বিপরীতে অসংখ্য ক্রেতা থাকে, তাহলে সেটা হচ্ছে ডিওপলি। আর অলিগোপলি হচ্ছে যে বাজারে মুষ্টিমেয় বিক্রেতা থাকে এবং তার বিপরীতে অসংখ্য ক্রেতা থাকবে, তাহলে সেটা হচ্ছে অলিগোপলি। যেমন মনোপসনি, একজন বিক্রেতা থাকবে ওখানে, তাহলে কোন একটা কারো কেউ একটা দ্রব্য বিক্রি করতেছে এবং অসংখ্য ক্রেতা আছে, তাহলে সে বিক্রেতা চাইলে কিন্তু দাম কমও নিতে পারে আবার বেশিও নিতে পারে, তাহলে সেটা সে নিজেই দামটা নির্ধারণ করবে। কারণ ওখানে সে একচেটিয়া এভাবে কি করতেছে, ব্যবসা করতেছে, তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। তার প্রতিদ্বন্দ্বী যদি কেউ থাকতো তাহলে তার কাছ থেকে না কিনে এই ক্রেতা অন্যজনের কাছ থেকে কেনার সেই সুযোগটা পেত, কিন্তু যেখানে শুধুমাত্র একজনই বিক্রেতা, তাহলে সেখানে কিন্তু তার কাছ থেকে সবকিছু কিনতে হবে, যার কারণে সে সেখানে দামটা নির্ধারণ করতে পারবে ইচ্ছা মতো, তাহলে সেখানে তাকে বলা হয় প্রাইস মেকার। তাহলে সেইখানে কি হবে, দামটা নির্ধারণ করবে। আর বিপরীতে দুইজন বিক্রেতা, সেখানে দুইজন বিক্রেতা থাকবে, দুইয়ের অধিক কোনো বিক্রেতা থাকবে না এবং তার বিপরীতে অনেকগুলা ক্রেতা থাকবে। এবং অলিগোপলিতে মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা থাকবে আর অনেকগুলো ক্রেতা থাকবে। এরপর আসি আমরা মনোপসনি, ডিওপসনি, অলিগোপসনি। মনোপসনি হচ্ছে একজন ক্রেতা, একজন ক্রেতা, আর ডিওপসনি হচ্ছে দুইজন ক্রেতা, আর অলিগোপসনি হচ্ছে মুষ্টিমেয় বা দুইয়ের অধিক বা মুষ্টিমেয় ক্রেতা। তাহলে এটা আমরা ধরতে পারি, যেমন আমাদের বাংলাদেশে আখের ফ্যাক্টরি যদি একটা থাকে, চিনির কল যদি একটা একটা চিনির কল থাকে, তাহলে সে চিনির মালিক, চিনির কলের মালিক, সে কি করবে, আখ যে আমরা শাসির আছে, আখ শাসির কাছ থেকে আখগুলো ক্রয় করবে, তাহলে সে একদম কি এখানে ক্রেতা, সে একজন ক্রেতা কিন্তু বহু সংখ্যক কি বিক্রেতা। এই যে আখ চাষি কিন্তু একজন, আখ চাষি অনেকজন আছে কিন্তু সে ক্রয় করবে, একজনে ক্রয় করবে, চিনির কলের মালিক সে একজন। সেহেতু এখানে সে নিজেই দামটা নির্ধারণ করে দিবে, যেহেতু তার কাছে ছাড়া আর কারোর কাছে বিক্রি করার কোনো অপশন নেই, তাহলে সেই নিজে কি করবে, ওখানে দামটা নির্ধারণ করবে। সে চাইলে কমও নিতে পারে, সে বেশিও নিতে পারে। তাহলে সেখানে সে হচ্ছে কি একজন মনুপসনি, একচেটিয়া বাজারের একজন ক্রেতা, সরি বিক্রেতা, সরি ক্রেতা, এটা মনুপসনিদের ক্রেতা। মনুপসনি মানে হচ্ছে একজন ক্রেতা, ডিপসনি মানে হচ্ছে দুইজন ক্রেতা, আর অলিগোপসনি হচ্ছে দুইয়ের অধিক বা মুষ্টিমেয় ক্রেতা, আর তার বিপরীতে অনেকগুলো কি থাকবে, বিক্রেতা থাকবে। তাহলে আশা করি এই এই অপূর্ণ প্রতিযোগিতার যে বাজার সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনোপলি, ডিওপলি, অলিগোপলি। আর পলি মানে হচ্ছে কি বিক্রেতা, আর সনি মানে ক্রেতা। তাহলে পলি মানে এই যে বিক্রেতা, মনোপলি একজন বিক্রেতা, ডিওপলি দুইজন বিক্রেতা, অলিগোপলি দুইয়ের অধিক বা মুষ্টিমেয় বিক্রেতা, আর সনি মানে হচ্ছে ক্রেতা, একজন ক্রেতা মনোপসনি, আর ডিওপসনি হচ্ছে দুইজন ক্রেতা, আর অলিগোপসনি হচ্ছে দুইয়ের অধিক বা মুষ্টিমেয় ক্রেতা। ব্যাস এতটুকুই আমরা মনে রাখতে পারি। এখন ওখানে অর্থনীতিতে এই বাজারগুলো ছাড়াও আরো দুটি বাজারের যে অস্তিত্ব বাজার, সেটা হচ্ছে মূলধন বাজার, একটা হচ্ছে মুদ্রা বাজার। একটা হচ্ছে মূলধন বাজার, একটা মুদ্রা বাজার। মূলধন বাজার হচ্ছে যে যেসব আর্থিক প্রতিষ্ঠান
যেসব আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করে থাকে। তাহলে যেসব আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করে থাকে তাদের সমষ্টিকে, সেই প্রতিষ্ঠানের সমষ্টি হচ্ছে মূলত মূলধন বাজার। তাহলে কি বললাম, যে আর্থিক প্রতিষ্ঠান সমূহ, যেমন আমাদের বাংলাদেশে অনেকগুলো এনজিও আছে বা বেসরকারি প্রতিষ্ঠান আছে, বেসরকারি ব্যাংক আছে, এই ব্যাংকগুলো কিন্তু লোন দিয়ে থাকে, তাহলে ঋণ দিয়ে থাকে। তাহলে যে প্রতিষ্ঠান সমূহ, যে আর্থিক প্রতিষ্ঠান সমূহ দীর্ঘমেয়াদে ঋণ দান করে থাকে তাদের সমষ্টি হচ্ছে মূলত মূলধন বাজার। আর মুদ্রা বাজার হচ্ছে স্বল্প মেয়াদে, যারা স্বল্প মেয়াদে যে আছে, যেসব আর্থিক প্রতিষ্ঠান স্বল্প মেয়াদে ঋণ প্রদান করে থাকে তাদের সমষ্টি হচ্ছে মূলত মুদ্রা বাজার। তাহলে আমরা কি পেলাম এখানে, মূলধন বাজার হচ্ছে কি দীর্ঘমেয়াদে যারা ঋণ দান করে, যারা আর্থিক প্রতিষ্ঠান তারা দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করবে, আর সেই তাদের সমষ্টি হচ্ছে মূলত কি মূলধন বাজার। আর মুদ্রা বাজার হচ্ছে কি যারা, যে আর্থিক প্রতিষ্ঠান সমূহ স্বল্প মেয়াদে ঋণ প্রদান করে থাকে তাদের সমষ্টি হচ্ছে মূলত কি মুদ্রা বাজার। তাহলে আমরা এই চতুর্থ অধ্যায়ের প্রাথমিক যে বাজারের ধারণা সেটা এই লেকচারের মধ্যে পেয়ে গেলাম। প্রথমে আমরা জানলাম বাজার কি, এরপর বাজারের প্রকার। বাজার হচ্ছে মূলত এমন একটি দ্রব্য, কোন একটা দ্রব্য যেটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা দাম নির্ধারিত দামে বিক্রি হবে। এবং বাজারের প্রকার বের করলাম প্রথমে আমরা আয়তনের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে। এরপর আমরা জানি আয়তনের ভিত্তিতে বাজার তিন প্রকার, একটা স্থানীয় বাজার, একটা জাতীয় বাজার, একটা আন্তর্জাতিক বাজার। এরপর আমরা আসি সময়ের ভিত্তিতে। সময়ের ভিত্তিতে বাজার চার প্রকার। প্রথমত স্বল্পকালীন, অতি স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। তাহলে ওখানে চারটা পেলাম। এরপর আমরা প্রতিযোগিতার ভিত্তিতে পাই প্রথমত দুইটা, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে পূর্ণ প্রতিযোগিতায়, আর অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে না কোথায়, অপূর্ণ প্রতিযোগিতায়। আবার অপূর্ণ প্রতিযোগিতার অনেকগুলো প্রকারভেদ আছে, সেখানে মূলত প্রধান প্রধান আমি ছয়টা লিখলাম এখানে: মনোপলি, বিওপলি, অলিগোপলি, মনোপসনি, দ্বিপসনি, অলিগোপসনি। তাহলে এই এর বাইরে আরো দুই একটা আছে, এগুলো দরকার নেই, এইগুলা শিখলে আপাতত হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা এইগুলোর বাইরেও আর দুইটা বাজার দেখতে পাই, সেটা হচ্ছে মূলধন বাজার, একটা হচ্ছে মুদ্রা বাজার। তাহলে মূলধন বাজার কি বললাম, যেই আর্থিক প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদে ঋণ দিয়ে থাকে তাদের সমষ্টি, আর মুদ্রা বাজার হচ্ছে যেসব আর্থিক প্রতিষ্ঠান স্বল্প মেয়াদে ঋণ দিয়ে থাকে তাদের সমষ্টি। ব্যাস এতটুকু মনে রাখতে হবে। আমরা আগামী লেকচারে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য এবং ওখানের যে মুনাফা। তিনটা মুনাফা ওখানে আছে, একটা হচ্ছে এই স্বাভাবিক মুনাফা, একটা অস্বাভাবিক, আর একটা লোকসান বা ক্ষতি স্বীকার করে মুনাফা। এবং এরপরে লেকচার আমরা জানবো একচেটিয়া বাজারের মুনাফা নির্ণয় বা ভারসাম্য অনুপাতে মুনাফা নির্ণয়। তাহলে আজকের লেকচারটি আমরা দীর্ঘায়িত করবো না, আজকে এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ও আলিম প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আসাদ অ্যাম্বিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের অর্থনীতির ধারাবাহিক ক্লাসের কথা ছিল, সেই ধারাবাহিক ক্লাসের আজকে লেকচার নিয়ে হাজির হলাম। আমরা ইতিপূর্বে বাজার অধ্যায়ের চতুর্থ অধ্যায় বাজারে প্রথম লেকচার করেছিলাম, সেখানে আমরা বাজারের প্রকারভেদ, বাজার কি এবং প্রকারভেদ সমূহ কি কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। যদিও সম্পূর্ণভাবে আলোচনা করা হয়নি, ওখানে অতটুকু আলোচনা করা সম্ভব হচ্ছে না, এটাই যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুকু আলোচনা করেছি। ওখানে আজকে আমরা আলোচনা করবো বাজারের দ্বিতীয় লেকচারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যের মুনাফা সমূহ। এবং এই লেকচার থেকে মূলত কোয়েশ্চেন আসতে দেখা যায়, এখানে দুইটা কোয়েশ্চেন এসে থাকে এই চতুর্থ থেকে। এখানে দেখা যাচ্ছে একটা একচেটিয়া বাজারের ভারসাম্যের মুনাফা, আর একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ভারসাম্যের মুনাফা থেকে কোয়েশ্চেন আসতে দেখা যায় দুইটা। তাহলে আজকে লেকচারে খুবই ইম্পর্টেন্ট, যারা 24 সালে, 25 সালে, 26 সালে পরীক্ষা দিবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি লেকচার। এবং এইখান থেকে কিন্তু দুইটা কোয়েশ্চেন পেয়ে যাবে। আজকের লেকচার থেকে আমরা যা শিখবো সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ভারসাম্যের মুনাফা নির্ণয়। প্রথমে একটু আমরা দেখি শিল্প এবং ফার্মের একটু আলোচনা আছে, পার্থক্য বা সম্পর্ক। প্রথমে আমরা জানি একটু ফার্ম কি। ফার্ম হচ্ছে কোন অর্থনীতির সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোন একক প্রতিষ্ঠান হচ্ছে ফার্ম। তাহলে অর্থনীতিতে ফার্ম বলতে এমন একটা ক্ষেত্রকে বোঝায় যেখানে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোন একক প্রতিষ্ঠান। আর এই কোন সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে নিয়োজিত এক ফার্মের সমষ্টি সমূহকে বলা হয় শিল্প। তাহলে কোন একক প্রতিষ্ঠানকে বলা হয় ফার্ম, আর ফার্ম সমূহের সমষ্টিকে বলা হয় কি শিল্প। তাহলে ফার্মের উৎপাদন ক্ষেত্র ছোট আর শিল্পের উৎপাদন ক্ষেত্র কি বড়। যেমন আমরা দেখি যে আমাদের বাংলাদেশে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এই গার্মেন্টস ফ্যাক্টরি
এক একটা ফ্যাক্টরি হচ্ছে এক একটা ফার্ম, একটা ফার্ম। কিন্তু সবগুলা ফ্যাক্টরি মিলে আবার কি শিল্প, পোশাক শিল্প। এটা হচ্ছে শিল্প, সবগুলা গার্মেন্টস মিলে একটা কি শিল্প, আর এক একটা প্রতিষ্ঠান কি ফার্ম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে শিল্পকে বলা হয় প্রাইস মেকার, যে দাম নির্ধারণ করে দিবে, আর ফার্মকে বলা হয় প্রাইস টেকার, যে দাম গ্রহণ করবে। শিল্প যেটা নির্ধারণ করবে সেটাই কি করবে, ফার্ম গ্রহণ করবে। সেই জন্য বলা হচ্ছে এখানে ফার্ম হচ্ছে প্রাইস টেকার আর শিল্প হচ্ছে প্রাইস মেকার। ওগুলো তোমরা বই থেকে যে সম্পর্কগুলো আছে, পার্থক্যগুলো আছে, ওগুলো তোমরা একটু পড়লেই বুঝে যাবে। আমরা মেইন আলোচনায় যাই, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য। আমি এখানে লিখার জায়গা সম্পূর্ণ হচ্ছে আমি লিখিনি এটা। এটা আমরা যেটা করব সেটা হচ্ছে শিরোনাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ভারসাম্যের মুনাফা। তাহলে কি বললাম, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ভারসাম্যের মুনাফা নির্ণয়। তাহলে এই মুনাফাটা নির্ণয় করার জন্য, ভারসাম্য অর্জন হওয়ার জন্য কিছু শর্ত লাগে। এই যে ভারসাম্যের প্রয়োজনীয় শর্তের মধ্যে আছে আমাদের এমসি সমান এমআর, অথবা এমআর সমান এমসি। তাহলে এমসি সমান এমআর মানে হচ্ছে, এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট, আর এমআর মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ। তাহলে ভারসাম্য কি হবে, এমসি এবং এমআর সমান হবে। এরপর একটা আছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্তের মধ্যে এমসি গ্রেটার দেন এমআর, এমসি গ্রেটার দেন এমআর। এরপর অতিরিক্ত শর্তের মধ্যে আছে, যেটা স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে হবে পি সমান এসি, মানে দামের সমান সমান এভারেজ কস্ট। এরপরে অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে হবে পি গ্রেটার দেন এসি, মানে এসির চেয়ে কি হবে, দাম বেশি হবে। এরপরে লোকসানের ক্ষেত্রে বা ক্ষতির ক্ষেত্রে, মুনাফার ক্ষেত্রে এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি। তাহলে এখানে কয়টা মুনাফা পাচ্ছি আমরা, তিনটা মুনাফা, একটা স্বাভাবিক মুনাফা, একটা অস্বাভাবিক মুনাফা, একটা ক্ষতি বা লোকসান স্বীকার করে মুনাফা। তাহলে এখন আমরা এই তিনটা মুনাফা নির্ণয় করার জন্য আমরা তিনটা চিত্র নিয়ে এলাম। এখানে ভূমি এবং লম্ব নিয়ে নিলাম, এখানেও ভূমি এবং লম্ব নিয়ে নিলাম, এখানেও ভূমি এবং লম্ব নিয়ে নিলাম। তাহলে এখানে প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে এমসি রেখা। একটা সবার মধ্যে আমি একটা এমসি রেখা নিয়ে নিই। এটা এভাবে একটা টিক চিহ্নের মতো একটা এমসি রেখা নিয়ে নিলাম। এটা আন্দাজে এমসি রেখাটা নিয়ে নিলাম। এটা হচ্ছে এমসি রেখা আমরা নিয়ে নিলাম। এখন আমরা যেটা করব এমআর, এমআর রেখা। আর আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে কিন্তু দাম, এমআর, এআর এগুলো কিন্তু সবই কি হয়, সেম হয়। কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা বুঝি কি, যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে দ্রব্য ক্রয় বিক্রয় করে, সেটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেখানে এই দাম প্রায় কি থাকে, স্থির থাকে। তাহলে সেজন্য এখানে দামের সমান এআর এবং এটার সমান কি এমআর। এটা কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ের একদম লেকচার 5 কিন্তু বুঝে দিয়েছিলাম, কেন এটা পি সমান এআর সমান এমআর হয়, কিভাবে হয় এটা আমরা দেখাইছিলাম, এবং ওখানে চিত্র সহ আমরা বলছিলাম। তাহলে এখন আমরা এই এমআর রেখার অঙ্কন করব। তাহলে এখানে একটা দাম নিতে হবে, এখানে একটা দাম নিতে হবে, এখানে একটা নাম নিতে হবে। আমি এখানে ধরি এই যে এই জায়গায় একটা দাম নিয়ে নিলাম, এটার নাম পি জিরো দিলাম আমি, পি জিরো, এটার নাম কি পি জিরো। আর নাম এবং পরিমাণ দিতে লাগবে, তাহলে আমরা এখানে একটা পরিমাণ নিব, এখানে কিউ কোয়ান্টিটি জিরো নিলাম এটাকে। এখানে একটা দাম নিব আমরা পি জিরো, এখানে একটা পরিমাণ নিলাম ইউ ওয়ান। এরপর এখানে একটা দাম নিলাম পি জিরো, এখানে একটা দাম নিলাম আমরা, সরি পরিমাণ নিলাম কিউ টু। এইখানে আমরা কিউ ওয়ান ধরলাম, কিউ জিরো ধরলাম, কিউ ওয়ান ধরলাম, কিউ, আমি চাইলে তিনটাই কিউ জিরো ধরতে পারি, সমস্যা নেই। তাহলে এখন আমরা যেটা মূল করবো সেটা হচ্ছে এমআর রেখা। কি রেখা, এমআর রেখা। এমআর রেখাটা কি হয়, এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে এমআর রেখা বা এর রেখা বা দাম রেখা যেটা হয় সেটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা অঙ্কন করি আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের পি সমান এর সমান এমআর, পি সমান এর সমান সমান এমআর, পি সমান এর সমান সমান এর। আর এখানে এই ভূমি অক্ষ আমি কোয়ান্টিটি ধরলাম, কোয়ান্টিটি বা পরিমাণ, ভূমি অক্ষে পরিমাণ ধরলাম। আর লম্ব অক্ষ হবে পিইসি, পিইসি, পি মানে হচ্ছে প্রাইস আর সি মানে হচ্ছে কস্ট। তাহলে এখানে দাম এবং কি থাকবে, ব্যয় থাকবে, দাম এবং ব্যয় উপরে, আর নিচে থাকবে পরিমাণ কোয়ান্টিটি। তাহলে এখানেও সেইভাবে পি সি, এখানে কিউ, এখানেও পি সি, এখানে থাকবে কিউ।
পরিমাণ, কোয়ান্টিটি, দ্রব্যের পরিমাণ। তাহলে এই সেম ভাবে আমরা এই দুইটা চিত্রতে নিয়ে নিব। পি সমান এ আর সমান এম আর, এটা কিন্তু সমানে হবে, আমি জায়গা নাই বুঝাই নিচে লিখতেছি এ আর সমান সমান এম আর, পি সমান এ আর সমান কি এম আর। তাহলে এই পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে যেটাই পি সেটাই এ আর সেটাই এম আর, খেয়াল রাখতে হবে। পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে কি পি সমান এ আর সমান এম আর, যেটাই দাম সেটাই এভারেজ রেভিনিউ, সেটাই প্রান্তিক বা মার্জিনাল রেভিনিউ বা গড় আয়, প্রান্তিক আয়। তাহলে এখন এখানে একটা কথা বলা আছে, আমরা দেখি এখানে এই দুইটা শর্ত কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখি আমরা এমসি সমান সমান এম আর, এই যে এমসি, এটা হচ্ছে এমসি এবং এখানে হচ্ছে এআর, এটা কি এআর। তাহলে এখানে দেখি আমরা এমসি এবং এমআর যেখানেই সেট করছে এখানে ভারসাম্য অর্জিত হয়েছে, ই এখানে ভারসাম্য অর্জিত। তাহলে এই যে এটা হচ্ছে কি পি এমসি সমান এমআর, এমসি সমান কি এমআর, অথবা এমআর সমান এমসি। এরপর আমরা দেখি আরেকটা পর্যাপ্ত শর্তের মধ্যে এমসি গ্রেটার দেন এমআর, এমসি বড় এমআর এর তুলনায়। তাহলে এই যে দেখি আমরা এমসি উপরে না, এমসি বড়, তাহলে এমআর এর তুলনায় এই যে এমআর, এখানে এমআর এর তুলনায় এমসি কি বড়। এবং এখানে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। এই উপরে উঠলেই তখন কি হবে, এমসি গ্রেটার দেন এমআর হবে। তাহলে এই যে যখন এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠছে, তখনই কিন্তু এমসি গ্রেটার দেন কি হচ্ছে, এমআর হচ্ছে। তাহলে আমরা প্রয়োজনীয় শর্তও পেয়ে গেলাম, পর্যাপ্ত শর্তও পেয়ে গেলাম। এখন আমরা যদি স্বাভাবিক মুনাফা অঙ্কন করি তাহলে সেখানে হবে পি সমান এসি, পি সমান এসি। তাহলে এখানে একটা রেখা রাখবো, সেটা হচ্ছে এসি রেখা। তাহলে এসি রেখা যদি পি এর সমান হয়, এই যে এই ধামের সমান হয়, তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। আর পি যদি এসি থেকে বড় হয়, মানে এই যে এইখানে যদি আমি এসি উপরে, সরি পি উপরে নিচে যদি একটা এসি রেখা অঙ্কন করি, তখন হবে অস্বাভাবিক মুনাফা। আবার এসি গ্রেটার দেন মানে এসি বেশি হবে দামের তুলনায়, মানে এই দামের তুলনায় এসি উপরে হবে, এবং এবিসি থেকে পি বড় হবে, মানে এবিসি মানে হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট, মানে গড় পরিবর্তনশীল ব্যয়। তাহলে যখন পি থেকে এসি বড় হবে তখন কিন্তু ক্ষতি বা লোকসান স্বীকার করে। তাহলে এটা আমরা সহজে মনে রাখবো কি, যে এসি রেখা যদি ভারসাম্য বিন্দুকে স্পর্শ করে উপরে ওঠে সেটা হচ্ছে এই স্বাভাবিক মুনাফা, আর এসি রেখা যদি এই যে ভারসাম্যের নিচে হয় তাহলে সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। আর এসি রেখা যদি ভারসাম্য বিন্দুর উপরে হয় তাহলে সেটা হচ্ছে ক্ষতি বা লোকসান স্বীকার করে মুনাফা। তাহলে আমরা একটা এসি নিয়ে নিলাম, সবার মধ্যে একটা এসি নিয়ে নিব। তাহলে যেটা স্বাভাবিক মুনাফার চিত্র, আমরা এটা স্বাভাবিক মুনাফার চিত্র, এটা অস্বাভাবিকের ক্ষেত্র, এটা ক্ষতি বা লোকসান স্বীকার করে আমরা মুনাফা নির্ণয় করবো। তাহলে স্বাভাবিকের জন্য কি হয়, পি সমান এসি। তাহলে এটা কি হবে, তামের সাথে স্পর্শ করে উপরে উঠবে। আমি বলছিলাম যে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এসি রেখা তামের সাথে স্পর্শ করে উপরে উঠবে। তাহলে আমরা লিখি এখানে, এটা অঙ্কন করে দিই এসি রেখাটা, এটার নাম কি এসি। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এসি কিরকম থাকবে, এটা এই যে ভারসাম্য বিন্দুকে স্পর্শ করে উপরে উঠবে, ভারসাম্য বিন্দুকে স্পর্শ করে কি করবে, উপরে উঠবে। এরপর আমরা এখানে অঙ্কন করি, তাহলে এখানে কি বললাম আমরা, পি গ্রেটার দেন এসি, পি গ্রেটার দেন কি এসি। তাহলে পি বড় হবে এসির চেয়ে, তাহলে এসি নিচে হবে, পি উপরে থাকবে। তাহলে আমরা এটাকে একটু এদিকে অঙ্কন করি, এদিকে আমার করতে অসুবিধা হবে সেজন্য এই জায়গায় লিখলাম আমি এমসিটা, এই জায়গা সংকলন হবে না, আমি একটু লিখতেছি। তাহলে এটার নাম কি ই, ভারসাম্য এখানে। আর আমরা এখানে পরিমাণটা যোগ করে দিব, পরিমাণটা এই যে যেখানেই সেট করছে, যেখানে এমসি এবং এমআর সেট করছে সেখানে কি হবে, পরিমাণটা হবে, এটার নাম কিউ জিরো। আর এখানে কি ওর কমবা, এটা যোগ করে দিব, পরিমাণটা যোগ করে দিব, পরিমাণটা যোগ করে দিলাম। এরপর আমরা এখানে কি করবো, এসি রেখাটা কোথায় অঙ্কন করবো, পি এর নিচে। তাহলে পি বলবো এখানে, সেহেতু পি এর নিচে হবে এসি রেখা। তাহলে এই যে আমি এখানে একটা এসি রেখা অঙ্কন করলাম, তাহলে এটার নাম এসি। তাহলে কোথায় হয়েছে, এই যে এই জায়গায়, এই জায়গায় হলে এই জায়গাটা কার সাথে অ্যাড করতে হবে, পি এর সাথে অ্যাড করতে হবে, পি এর সাথে অ্যাড করতে হবে। করলাম, করার পর এটা যদি পি জিরো হয় আমরা এটাকে এই পি ওয়ান ধরলাম, এটাকে ধরি আমরা পি ওয়ান, পি ওয়ান। আবার এখানে বললাম কি আমরা এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি।
তাহলে এসি তার চেয়ে বড় পি এর চেয়ে, তাহলে বড় হলে কোথায় ঘটবে? পি এর উপরে থাকবে। আমরা বলছিলাম যে কি ভারসাম্য বিন্দুর উপরে এসি রেখা হলে সেটা কি প্রতিস্বীকার করে, তাহলে এখানে কি হবে, কোথায় হবে? এই ভারসাম্য বিন্দুর উপরে একটা এসি রেখা, তাহলে এই যে এটার নাম এসি। তাহলে এখন এই যে পরিমাণকে যোগ করতে হবে, উপরে নিতে হবে, উপরে নিতে হবে পরিমাণকে কতটুকু পর্যন্ত, এই যে এসি পর্যন্ত, এসি যেখানে গেছে ততটুকু পর্যন্ত উপরে ভর্তি করতে হবে। এখন ভর্তি করে সেই রেখাটা আবার কোথায় অ্যাড করতে হবে? নামের সাথে অ্যাড করতে হবে। এটা নামের সাথে কি করলাম, আমরা যোগ করলাম, নামের সাথে যোগ করলাম। তাহলে এটা যদি পি জিরো ধরি আমরা, এটা এখানে একটা পি টু ধরি আমরা, পি টু। আবার এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এবিসি। এবিসি কিসের ছোট? পি এর চেয়ে ছোট। পি এর চেয়ে কে ছোট? কে? এবিসি। তাহলে পি এর নিচে হবে এবিসি রেখা। তাহলে এখানে একটা এবিসি রেখা নিয়ে নিলাম আমরা, এর নাম দিলাম এ বি সি। তাহলে এবিসি রেখা যেখানেই এই যে পরিমাণকে স্পর্শ করে সেট করছে, সেটার সাথে আবার দামকে যেতে হবে, যোগ করতে হবে, দামকে যোগ করতে হবে। তাহলে এটা যদি পি জিরো হয়, এটা যদি পি এই টু হয়, এটাকে আমরা দিলাম পি ওয়ান, পি ওয়ান। তাহলে এখন আমরা চিত্রগুলো পেয়ে গেলাম। তাহলে এখন দেখি আমরা এই স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এখানে যে শর্তগুলো আছে, শর্তগুলো মেনে নিয়েছে কিনা। তাহলে দেখি আমরা ভারসাম্যের প্রয়োজনীয় শর্তের মধ্যে আছে কি, এমসি সমান এমআর। এই যে আমাদের এমসি সমান এমআর, যেখানে এমসি এবং এমআর সেট করছে সেখানেই সমান হয়েছে, এমসি এবং এমআর সমান হয়েছে। এরপরে এমসি গ্রেটার দেন এমআর, এমসি গ্রেটার দেন কি এমআর। তাহলে এমসি বড় এমআর এর তুলনায়, এটাও পাইলাম আমরা। এরপর অতিরিক্ত শর্ত স্বাভাবিকের ক্ষেত্রে পি সমান এসি, এই যে পি সমান সমান এসি, যেটাকে পি কে স্পর্শ করে উপরে উঠছে, সেটা হচ্ছে এসিটা পি এর সমান। তাহলে এখানে আমরা স্বাভাবিক মুনাফার চিত্রটা পেয়ে গেলাম। এরপর অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এখানে এখানেও কি আছে, এমসি সমান এমআর, ঠিক আছে। এরপরে এমসি গ্রেটার দেন এমআর, তাও ঠিক আছে। এরপরে পি গ্রেটার দেন এসি, তাও কিন্তু ঠিক আছে কিনা দেখি, এই যে পি গ্রেটার দেন এসি, এসির তুলনায় পি বড়, তাহলে সেটাও কি আছে, ঠিক আছে, পি এর নিচে এসি। তাহলে এটা কি পেলাম আমরা, অস্বাভাবিক মুনাফার চিত্র পেলাম। এরপরে লোকসান বা ক্ষতি স্বীকার করে মুনাফার ক্ষেত্রে যেটা হবে, সেখানেও এমসি সমান এমআর, এই যে এমসি সমান সমান এমআর। এরপরে এমসি গ্রেটার দেন এমআর, এই যে এমসি গ্রেটার দেন এমআর, মানে এমআর এর তুলনায় এমসি বড়। এবং যে অতিরিক্ত শর্তের মধ্যে এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি, মানে এবিসি তুলনায় পি বড়, পি তুলনায় সি বড়। এই যে এবিসি, এবিসি তুলনায় পি বড়, পি তুলনায় এসি বড়। তাহলে আমরা এই প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত, অতিরিক্ত শর্ত তিনটাই পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, এবং এই জিনিসগুলো কিন্তু এখানে নিচে লিখে দিতে হবে। আমি যে মুনাফা নির্ণয় করি সেখানে লিখে দিতে হবে এই ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এমসি সমান এমআর, এরপরে পর্যাপ্ত শর্ত এমসি গ্রেটার দেন এমআর, এরপরে অতিরিক্ত শর্ত আমরা যেটা নির্ণয় করি, কোয়েশ্চেনে যেটা দেয় সেটা কি হতে হবে, বলতে হবে যে যদি স্বাভাবিক হয় তাহলে বলতে হবে আমাকে অতিরিক্ত শর্তের মধ্যে পি সমান এসি। যদি অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে বলে, যদি অস্বাভাবিক মুনাফা নির্ণয় করতে বলে, তাহলে তখন বলতে হবে আমাকে পি গ্রেটার দেন এসি। আবার যদি ক্ষতি বা লোকসান স্বীকার করে বলে, সেখানে বলতে হবে এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি। ব্যাস, এতটুকুই। এরপর আমরা বলছিলাম যে কি, আমরা কখন কোন মুনাফা বলবো, যদি আমরা দেখি যে এই ভারসাম্য বিন্দু যেখানে এমসি এবং এমসি রেখা এমআর রেখাকে এর এমসি রেখা সেট করছে, সেই রেখা সেই বিন্দুর উপরে যদি হয় এসি রেখা প্রতি স্বীকার করে, এই যে উপরে। আবার সেটা যদি এই ভারসাম্য বিন্দুর নিচে হয়, তখন কিন্তু অস্বাভাবিক মুনাফা, ঠিক হবে। আবার যদি সেই রেখাকে, এই যে সেই বিন্দুকে এমসি এবং এমআর রেখাকে যেখানে সেট করছে, সেখানে যদি স্পর্শ করে এসি রেখা থাকে, সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। খেয়াল রাখতে হবে, খুবই মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে এটা, যে একদম আমাকে কোন বিন্দুতে মুনাফা নির্ণয় করতে বলবে, সেটাকে আমার খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমরা এই চিত্রের মুনাফা গুলো নির্ণয় করবো। তাহলে মুনাফা নির্ণয় করার জন্য আমরা সাধারণত জানি যে কোন একটা দ্রব্য যদি আমি বিক্রি করি, তাহলে সেটা যদি মুনাফা নির্ণয় করতে, তাহলে আমাকে কি কি লাগবে, তার ক্রয় মূল্য লাগবে এবং তার বিক্রয় মূল্য লাগবে। তাহলে আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে যেটা পাবো সেটা কি আমার মুনাফা। তাহলে এখানে কি লাগবে, আমার এই বিক্রয় মূল্য লাগবে এবং ক্রয় মূল্য লাগবে। তাহলে আমার বিক্রয় মূল্য হচ্ছে এখানে টিআর, টোটাল রেভিনিউ, অর্থাৎ মোট আয়। এরপরে টিসি লাগবে, টিসি মানে টোটাল কস্ট, অর্থাৎ মোট ব্যয়। তাহলে আমার প্রথমে লাগবে কি মোট আয়, এরপরে মোট ব্যয় লাগবে। তাহলে এই মোট আয় এবং মোট ব্যয় পেলে আমরা কি করতে পারি, এখানে যে মুনাফা সেটা নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে আমরা টিআর নির্ণয় করি এই চিত্র থেকে। তাহলে এখানে টিআর সূত্র আমরা কি জানি, টিআর হচ্ছে এসি এআর ইন্টু কিউ, এআর ইন্টু কিউ। টিআর নির্ণয় সূত্র হচ্ছে কি এআর ইন্টু কিউ। এটা আমরা তৃতীয় অধ্যায়ের লেকচার 5 করছিলাম, এআর ইন্টু কিউ, এআর ইন্টু কিউ। তাহলে এখন এ আর কত আমাদের, এ আর কত,
এই যে এ আর কত এই যে এখানে, সরি এখানে শূন্য দেওয়া হয় আমাদের, জিরো বিন্দু দেওয়া হয়নি, জিরোটা দেওয়া হয়নি। তাহলে এই যে জিরো থেকে কত কি পি জিরো, জিরো থেকে পি জিরো হচ্ছে কি আমার এ আর, আর কোয়ান্টিটি পরিমাণ কত এই যে আমার কোয়ান্টিটি হচ্ছে ই থেকে কিউ ওয়ান, ই থেকে কি কিউ ওয়ান, অথবা অথবা এটা বলতে পারি জিরো থেকে কিউ জিরো, জিরো থেকে কি কিউ জিরো, জিরো থেকে কি কিউ জিরো এটা বলতে পারি। তাহলে এখন আমরা আর লিখবো কি জিরো থেকে পি জিরো, জিরো থেকে কি পি জিরো, জিরো পি জিরো কিন্তু কত কিউর মান কত আমাদের জিরো কিউ জিরো অথবা পি কিউ জিরো এটা দিতে পারি। তাহলে আমরা এটা দিচ্ছি উ কিউ জিরো, উ কিউ জিরো, তাহলে শূন্য কিউ জিরো, তাহলে এটা হচ্ছে আমার টি আর। এখন টি আর সমান সমান কি পাবো আমরা, তাহলে এখন আমরা দেখি এই যে এইখান থেকে এখানে, এখান থেকে এখানে এই জায়গাটা কি আসছে আমার টি আর জায়গায় চলে আসছে। তাহলে টি আর জায়গায় চলে আসছে, এখানে কি কি আছে আমাদের ও জিরো আছে, পি জিরো আছে, ই আছে, কিউ জিরো আছে। তাহলে এই চারোটাই এখানে চলে আসবে সমানের মধ্যে, টি আর এর মধ্যে এই চারোটাই চলে আসবে। তাহলে কি আসছে আসছে আলটিমেটলি এখানে জিরো পি জিরো ই কিউ জিরো। তাহলে কি বললাম উ সরি জিরো পি জিরো ই কিউ জিরো, আমরা এটাই লিখে দিব, আর কিছু অতিরিক্ত কিছু বলা দরকার নেই বা বোঝারও দরকার নেই, বাস এতটুকুই হচ্ছে আমার এর, এটাই হচ্ছে আমার এর এর পরিমাণ বা টি আর এর পরিমাণ। তাহলে এখানে লিখে দিচ্ছি আমরা কি উ সরি শূন্য পি জিরো, এরপরে ই ইউ জিরো, ই জিরো আমার এটা হচ্ছে আমার কি এই টি আর। এরপরে সিম্পল আমাদেরকে টিসি নির্ণয় করতে হবে। তাহলে টিসি নির্ণয় করার জন্য আমাকে এসি দেখতে হবে আগে, কারণ টিসি এর সূত্র হচ্ছে এসি ইন্টু কিউ, টিসি এর সূত্র হচ্ছে কি এসি ইন্টু কিউ, এসি ইন্টু কিউ। এই সূত্রটাও কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে পড়ছিলাম, যেখানে টোটাল এই মোট ব্যয় করছিলাম আমরা। তাহলে এসি, এসির মান কত, এখানে যেটাই এসি সেটাই আর, সেটাই এম আর, সেটাই এমসি এবং সেটাই দাম, সেটাই পি। তাহলে সেহেতু এখানে যেই টিআর পেলাম সেটাই, সেই মানটাই কিন্তু এখানে টিসির ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ এখানে দাম কিন্তু আর নেই, দাম কিন্তু একটাই। তাহলে যেই দামে আমি ক্রয় করছি সেই দামে আমি কি করছি বিক্রি করছি, অথবা যেই দামে আমার খরচ হয়েছে একটা দ্রব্য উৎপাদন করতে, আমার যে খরচটা হয়েছে আমি সেই দামে কি হচ্ছে এখানে বিক্রি করছি, তাহলে একটা দাম হচ্ছে এখানে একটা, জাস্ট একটাই দাম। সেহেতু এখানে কি হবে এই যে এসি, এসি এখানে না, এসির মান কত পি জিরো, তাহলে এখান থেকে জিরো থেকে পি জিরো, আর পরিমাণ কত এই যে জিরো থেকে কিউ জিরো, তাহলে এইটার মধ্যে আসছে জিরো পি জিরো ইন্টু জিরো কিউ জিরো, এখানে আসতেছে কি জিরো পি জিরো ইন্টু জিরো কিউ জিরো। তাহলে এখন সমান সমান এটার মধ্যেই আসবে পি কিউ জিরো। তাহলে এখন মুনাফা, মুনাফার ক্ষেত্রে পাই, পাই ব্যবহার করে মুনাফা নির্ণয় করা হয়। তাহলে পাই সমান, এর মুনাফার সূত্র হচ্ছে টিআর মাইনাস টিসি, টিআর মাইনাস টিসি। তাহলে টিআর এখানে টিআর মান কত আমাদের এই যে টিআর মাইনাস টিসি, তাহলে এখানে আমাদের টিআর কত হচ্ছে উ জিরো পি জিরো ই ইউ জিরো মাইনাস সেম জিরো পি জিরো ই ইউ জিরো। তাহলে এখন আমরা এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে কি আসছে যে উ থেকে উ চলে গেছে, তাহলে জিরো থেকে জিরো পি জিরো ই ই ইউ জিরো কিউ জিরো চলে গেছে, তাহলে এখানে কি আসছে শূন্য। তাহলে এই যে শূন্য আসলে এটা কি স্বাভাবিক মুনাফা, যদি মান মুনাফার মান যদি শূন্য আসে তাহলে সেটা কি স্বাভাবিক মুনাফা। তাহলে শূন্য আসলে কি স্বাভাবিক মুনাফা, আর যদি ধনাত্মক কোনো মান আসে সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, আর যদি ঋণাত্মক কোনো মান আসে সেটা হচ্ছে লোকসান বা ক্ষতি সেক্ষেত্রে মুনাফা। তাহলে এখন আমরা এই স্বাভাবিক মুনাফার যে মুনাফা সেটা নির্ণয় করলাম, তাহলে এটা কি স্বাভাবিক মুনাফা, আমি এখানে লিখে দিচ্ছি স্বাভাবিক মুনাফা। এরপর আমরা করব এই অস্বাভাবিক অস্বাভাবিকটা। তাহলে এখানেও কি লাগবে টিআর লাগবে, টিসি লাগবে, পাই বা মুনাফা লাগবে। তাহলে টিআর, টিআর এর সূত্র কি আমরা জানি যে এ আর ইন্টু কিউ, এ আর ইন্টু কিউ। তাহলে এ আর মান কত আমাদের এই যে এ আর, এ আর কোথায় এই যে এ আর, তাহলে এ আর কোথায় এই যে পি জিরো, পি জিরো কোথা থেকে এই যে জিরো থেকে পি জিরো, জিরো থেকে কি পি জিরো, জিরো থেকে পি জিরো। তাহলে এ আর মান কত এখানে জিরো থেকে জিরো পি জিরো,
পি জিরো ইন্টু কিউর মান কত, কিউর মান হচ্ছে জিরো কিউ ওয়ান, জিরো কিউ ওয়ান। তাহলে এই যে কিউ ওয়ান এখানে, এই জায়গা না, এটা এই জায়গা না, এই যে পরিমাণটা এখানে এই জায়গায়, এটা হচ্ছে কিউ ওয়ান। এটা সেট করে এটা স্পর্শ করে যেখানে আসবে সেটাই কোয়ান্টিটি বা পরিমাণ। তাহলে কিউ ওয়ান, তাহলে এখানে কিউ ওয়ান এর মান কত, কিউ ওয়ান এর মান হচ্ছে জিরো কিউ ওয়ান, জিরো কিউ ওয়ান। তাহলে আমরা এটা পাইলাম কি আর ইন্টু কিউ। এখন এটা এটা গুণ করলে কি আসছে, এই যে এখানে দেখি আমরা জিরো থেকে পি জিরো, সেখান থেকে আবার জিরো থেকে কিউ ওয়ান। তাহলে এটার সাথে এটার কম্বিনেশন কোথায়, এই যে এখানে মিশ্রণ কি ইন্টুতে। তাহলে এখানে যেটা আসতেছে টোটাল, টোটাল রেভিনিউ যেটা আসতেছে আমাদের, এই যে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তার মানে এখানে পাচ্ছি আমরা কোন কোন বিন্দুগুলো, জিরো থেকে পি জিরো, আবার পি জিরো থেকে ই থেকে কিউ ওয়ান। এটা হচ্ছে আমাদের কি টোটাল রেভিনিউ। তাহলে এখানে আমরা লিখতে পারি কি জিরো পি জিরো ই কিউ ওয়ান, জিরো পি জিরো ই কিউ ওয়ান। তাহলে এটা আমাদের কি টি আর। এবার আমরা টিসি নির্ণয় করবো। টিসির ক্ষেত্রে কোথায়, টিসির সূত্র কি এসি ইন্টু কিউ, এসি ইন্টু কিউ। তাহলে এসির মান নির্ণয় করতে হবে আমাকে। তাহলে এসি কোথায়, এই যে এসি, এসি কোথায়, এসির দাম কোথায়, এই জায়গায়। এসির দাম এবং পরিমাণ কোথায়, এই জায়গায়, এটা না আবার এখানে না। এসির দাম এবং পরিমাণ হচ্ছে এখানে, যেখানে পরিমাণ রেখাকে সেট করে গেছে, পরিমাণ রেখাকে সেট করে গেছে, পরিমাণের যে রেখা সেখানে সেট করেছে। এখানে কি হবে একটা দাম, এখানে দামটা কি তার পি ওয়ান, আর এখানে ইউ ওয়ান পরিমাণ। তাহলে তার যে খরচ, তাহলে খরচটা আসছে যে এতটুকু। এখানে একটা আমরা বিন্দু দিতে পারি, এখানে একটা বিন্দু দিতে পারি, এটার নাম দিলাম এফ বিন্দু। এই যে এখানে সেট করছে, এখানে একটা দিলাম আমরা এফ বিন্দু, এফ বিন্দু। তাহলে এখন আমরা দেখি ও এখানে এসি সমান আসছে কি জিরো থেকে পি ওয়ান, জিরো থেকে কি পি ওয়ান, জিরো পি ওয়ান ইন্টু কিউ কত আসছে জিরো কিউ ওয়ান, জিরো কিউ ওয়ান। তাহলে এখানে সমান কত আসছে আমাদের, এই জায়গায় এইটা জিরো ভি ওয়ান এফ ইউ ওয়ান, জিরো ভি ওয়ান ইউ এফ ইউ ওয়ান। তাহলে এখানে লিখি আমরা জিরো ভি ওয়ান এফ ইউ ওয়ান। তাহলে এটা হচ্ছে আমার কি টিসি। তাহলে আমরা এখানে টি আর পাইলাম, এরপর এখানে পাইলাম কি টিসি। এখন আমরা মনে করবো কি পাই মুনাফা। তাহলে মুনাফার সূত্র কি টি আর মাইনাস টিসি, টি আর মাইনাস টিসি। তাহলে টি আর মান কত আমাদের, টি আর মান হচ্ছে ও পি জিরো ই ইউ ওয়ান মাইনাস টিসির মান কত ও পি সরি পি ওয়ান এফ ইউ ওয়ান। এটা হচ্ছে আমাদের কি টি আর মাইনাস টিসি। তাহলে এখানে যেটা বিয়োগ করব, এটা এখানে আমরা সহজে বুঝবো না, এখানে এখান থেকে আমরা সেটা বুঝে দিব। তাহলে এখন দেখি আমরা আমাদের টিআর, টিআর হচ্ছে এই যে জিরো থেকে পি জিরো ই ই ওয়ান, এই পুরোটা হচ্ছে আমার কি টিআর বা টোটাল রেভিনিউ। আবার টিসি হচ্ছে কি এই পরিমাণটা জিরো থেকে পি ওয়ান এফ ইউ ওয়ান। তাহলে আমার এই পরিমাণ কি টিসি আর এই পরিমাণটা কি টিআর। এখন আমরা মুনাফাটা কিভাবে বের করবো, তাহলে আমার এই পরিমাণ কি হয়েছে বিক্রি হয়েছে, জিনিসটা একটা দ্রব্য বিক্রি হয়েছে এই পরিমাণ এই টাকায়, আবার এই সেই দ্রব্যটা আমার ক্রয় করতে খরচ হয়েছে এই পরিমাণ। তাহলে আমার যেখানে আসতেছে এখানে মুনাফা হয়েছে কত আমার, এই পরিমাণে কিন্তু আমার মুনাফা, এই পরিমাণ কিন্তু আমার কি মুনাফা। এই মাঝখানে যে বক্স দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু আমার কি মুনাফা, এই জায়গাটা আমার কি খরচ, একটা দ্রব্যের জন্য খরচ হয়েছে। তাহলে আমার মুনাফা কি আসছে এখানে এই জায়গায়। তাহলে এই জায়গার নামটা কি পি ওয়ান থেকে পি জিরো, পি জিরো থেকে তার থেকে কি এফ। তাহলে এখানে বলতে পারে পি জিরো পি ওয়ান ই এফ, পি জিরো পি ওয়ান ই এফ। তাহলে এটাই হচ্ছে আমার কি মুনাফার পরিমাণ। তাহলে আমরা এটাই লিখে দিব এখানে পি জিরো পি ওয়ান ই এফ। তাহলে পি জিরো পি ওয়ান ই এফ। তাহলে এটা হচ্ছে কি আমার ধনাত্মক একটা মান আছে, একটা মান আছে। তাহলে এটা কি আমার অস্বাভাবিক মুনাফা, এটা কি অস্বাভাবিক মুনাফা। এখানে লিখে দিব আমরা অস্বাভাবিক, স্বাভাবিক মুনাফা। এখন আমরা আসি লোকসান বা ক্ষতিশীল মুনাফার ক্ষেত্রে। তাহলে এখানে সেম ভাবে আমাদের এখানে টিআর টিসি নির্ণয় করতে হবে। তাহলে টিআর কোথায়, এই যে টিআর মান কি, টিআর সূত্র কি আর ইনটু কিউ, আর ইনটু কিউ। তাহলে আর কি এখানে
এ আর ই, এই যে এ আর, মান কত 0 থেকে p0। তাহলে এ আর এখানে লিখতেছি আমি সমান সমান এ আর মান কত 0 থেকে p0, 0 p0 ইনটু কিউ এর মান কত, কিউ এর মান কত এই যে কিউ 0 q2, 0 q2। তাহলে এটা কিউ আর এটা পি বা এ আর। তাহলে এ আর মান পাইলাম আমরা 0 থেকে p0, এরপরে কিউর মান পাইলাম 0 থেকে q2, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন এটার মান কি আসতেছে আমাদের ও p0 কি ও q2। তাহলে এই পরিমাণটা, তাহলে এখানে একটা ই বিন্দু দিয়েছিলাম আমরা, এটার নাম কি ই বিন্দু, ই বিন্দু, ই বিন্দু দিয়েছিলাম এখানে। তাহলে এখানে আমাদের আলটিমেটলি যে একটা টিআর আসছে সেটা হচ্ছে কি 0 থেকে p0, p0 থেকে ই, ই থেকে q2। তাহলে এটাই আমার কি টোটাল রেভিনিউ। তাহলে 0 p0, সরি 0, হ্যাঁ 0 p0 ই u0 u2 u2। তাহলে এটাই হচ্ছে আমার কি টিআর। এরপর আমরা টিসি নির্ণয় করবো। টিসি সূত্র কি এস ইন্টু কিউ, এস ইন্টু কিউ। তাহলে এস এর মান কত আমাদের, এস ই কোথায় লিখি, এই যে এস এটা, এস এর মান কিন্তু p2। আবার কোয়ান্টিটি কোথায় 0 থেকে এই যে q2। তাহলে ও p2, সরি 0 p2, এখানে একটা বিন্দুর নাম দিব আমরা এফ বিন্দু, এফ বিন্দু দিলাম। তাহলে এখানে 0 p2 f q2, 0 p2 f q2, এটা হচ্ছে আমার কি এসির পরিমাণ। তাহলে এখানে লিখবো আমরা কি এসির মান লিখবো 0 থেকে p2 সমান সমান 0 p2 ইন্টু কিউ কত, কিউ হচ্ছে আমার 0 q2, 0 q2। এখন আমরা সমান কি পাচ্ছি, আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 0 p2 f q2, 0 p2 q অথবা f q2, f q2। তাহলে এটা হচ্ছে আমার কি টিসি, টি আর টিসি। এখন আমরা দেখি তার আয় কত, আর ব্যয় কত। তাহলে তার টি আর পাইলাম কত, এই যে এখান থেকে এতটুকু পরিমাণ, তাহলে এই পরিমাণটা হচ্ছে কি তার আয়। মানে সে এই পরিমাণে কি করছে, বিক্রি করছে একটা দ্রব্য। আবার সেই সেম দ্রব্যটাকে উৎপাদন করতে তার খরচ হয়েছে এই পরিমাণ। কত পরিমাণ, এই পরিমাণ, মানে এই পুরো জায়গাটা কি হয়েছে তার খরচ হয়েছে। তাহলে এটা হচ্ছে তার পুরোটার কি খরচ, এবং এটা হচ্ছে তার ব্যয়, সরি আয়। এটা হচ্ছে তার আয়, এটা হচ্ছে কি তার ব্যয়। তাহলে এই দ্রব্যটা উৎপাদন করছে তার কি লস হয়েছে, সরি বিক্রি করে তার কি লস হয়েছে নাকি লাভ হয়েছে। তাহলে আমরা দেখি যে তার উৎপাদন এখানে এবং তার আয় কিন্তু এখানে। আলটিমেটলি তার দেখা যাচ্ছে এখানে কি লস হয়েছে। কি পরিমাণ লস হয়েছে, এই যে এই পরিমাণ, এই জায়গার পরিমাণটা কি হয়েছে তার লস হয়েছে। তাহলে এটা কিন্তু তার কি ছিল বিক্রয় মূল্য ছিল, আর কিন্তু এটা কিন্তু পুরোটা, এই পুরোটা মিলে তার ক্রয় মূল্য। তাহলে তার ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য কম। তাহলে এই যে যে পরিমাণ কম সেটাই হচ্ছে তার কি লস। তাহলে লসটা কি আসছে এখানে। তাহলে আমরা এখানে আগে পি এর সূত্র লিখে ফেলি, মুনাফার সূত্র টি আর মাইনাস টিসি, টি আর মাইনাস টিসি। তাহলে টি আর মান কত আমাদের, এই যে 0 পি 0 ই ইউ2 মাইনাস, মাইনাস এখানে এই যেটা 0 0 p2 f u2। তাহলে এখন এই জায়গা থেকে, এই জায়গা থেকে এই জায়গাকে বিয়োগ, মানে এই যে টিআর হচ্ছে এইটা আর টিসি হচ্ছে এটা। তাহলে এইটা থেকে যখন আমি এটাকে বিয়োগ করব তখন আমার মাইনাস হবে, কারণ আমি ছোট জায়গা থেকে বড় জায়গা বিয়োগ করতেছি। তাহলে ছোট, এটা যদি সংখ্যা হতো তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ, তাহলে তখন কিন্তু আমার এই যে এই পরিমাণটা কি হচ্ছে, আমার লস হচ্ছে। তাহলে লস মানে কি মাইনাস, এখানে কি আসবে মাইনাস আসবে। কতটুকু পরিমাণ লস, এই যে p0 থেকে p2, সেখান থেকে f থেকে আর ই, এটা ই। তাহলে কতটুকু পরিমাণ তার লস হচ্ছে এখানে, p0 থেকে p2, p2 থেকে f ই। তাহলে p0 ই এফ p2 অথবা p0 p2 f ই, এভাবে দিতে পারি আমরা। তাহলে এটা দিচ্ছি আমরা p0 ই এফ p2, p0 ই এফ p2। এটা আমি যেখান থেকে লিখতে পারি, এদিক থেকে এদিকে লিখতে পারি, এদিক থেকে আমি এদিক থেকে লিখলাম আর কি p0 ই এফ p2, অথবা এবার লিখতে পারি p0 p2 ই
ই এফ অথবা এফ ই এভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে তার, তো এখানে একটা মাইনাস আছে, সামনে একটা কি হবে, মাইনাস হবে। এটা হচ্ছে ক্ষতি, ক্ষতি স্বীকার করে মুনাফা। এটা কি, ক্ষতি স্বীকার করে মুনাফা। তাহলে এখন এই জায়গায় যেটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে, এটা ঘ নাম্বার আসতে পারে, সেটা হচ্ছে কি, কখন একজন উৎপাদক বা একজন উৎপাদন প্রতিষ্ঠান, কখন সেই প্রতিষ্ঠান ক্ষতি স্বীকার করে মুনাফা চালিয়ে যাবে এবং কতদিন পর্যন্ত সে চালিয়ে যাবে। তাহলে এটা যদি বলা আমাকে, একজন প্রতিষ্ঠানের মালিক সে স্বল্পকালীন উৎপাদন ক্ষেত্রে তার উৎপাদন চালিয়ে যাবে, কারণ স্বল্পকালের ক্ষেত্রে যেটা বিবেচ্য হয় সেখানে স্থির ব্যয় আছে এবং পরিবর্তনশীল ব্যয় আছে। তাহলে কয়টা ব্যয় পেলাম আমরা, একটা স্থির ব্যয়, একটা পরিবর্তনশীল ব্যয়, তাহলে দুইটা ব্যয় পেলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে এবিসি, এটা কি এবিসি, এবিসি মানে এভারেজ ভেরিয়েবল কস্ট, মানে গড় প্রান্তি, গড়। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি আর প্রথম দিবসের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে মিশন কেয়ারের পক্ষ থেকে আমাদের যে অর্থনীতির ধারাবাহিক ক্লাসের কথা ছিল, সেই ধারাবাহিক ক্লাসের আজকের লেকচার নিয়ে হাজির হলাম। আমরা ইতিপূর্বে দুটি লেকচার ওভারকাম করেছি। আমরা দ্বিতীয় লেকচার আলোচনা করছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের মুনাফা নির্ণয়। আমাদের ভিডিও কেটে গিয়েছিল ওই জায়গায় যেখানে আমরা বলছিলাম যে প্রতিষ্ঠিত করে কতক্ষণ পর্যন্ত একজন প্রতিষ্ঠানের মালিক কোন প্রতিষ্ঠান উৎপাদন চালিয়ে যাবে, সেই জায়গায় আমাদের একটু ত্রুটির কারণে ভিডিও কেটে গিয়েছে। ওই জায়গাটা আমি এর পরে লেকচারে বুঝাবো। ওখানে এখানে শুধুমাত্র আমরা এখন যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে লেটার দিয়ে কিভাবে ভারসাম্য করতে হয়, এটা আবার সংখ্যা দিয়ে কিভাবে ভারসাম্য সেটা আমরা আরেকটা লেকচার ইনশাআল্লাহ করবো। সেখানে পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের ভারসাম্য দুইটাই কিন্তু একসাথে নির্ণয় করবো। সেখানে আমরা বলবো যে ক্ষতি স্বীকার করে কখন একজন প্রতিষ্ঠানের মালিক কতক্ষণ পর্যন্ত সে মুনাফা এই উৎপাদন চালিয়ে যাবে, সেটা আমরা আলোচনা করবো। সেটা একচেটিয়া বাজার ক্ষেত্রেও আছে, এই পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রেও আছে, সেহেতু আমরা এটা এক্সট্রা ভাবে করবো। একেবারে যখন আমরা পুরোপুরি আবার একটা চিত্রের মধ্যে তিনটা ভারসাম্য দেখাবো, তিনটা মুনাফা দেখাবো। একটা যে এখন আমরা আলাদা আলাদা দেখাচ্ছি, একটা স্বাভাবিকের জন্য, একটা অস্বাভাবিকের জন্য, একটা প্রতিযোগিতার জন্য, এবং এই তিনটা মুনাফা কিন্তু একটা চিত্রের মধ্যে করা যায়, সেটা আমরা পরবর্তী লেকচারে দেখাবো। এবং সেখানে আমরা ওই যে প্রতিযোগিতা কতক্ষণ পর্যন্ত সে এই তার উৎপাদন চালিয়ে যাবে সেটা আমরা নির্ণয় করে দেখাবো। তাহলে আজকে আমরা যে লেকচার নিয়ে আলোচনা সেটা হচ্ছে একচেটিয়া বাজারের মুনাফা। আমরা এর পূর্বে বলেছিলাম কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে মুনাফার ভারসাম্যের মুনাফা নির্ণয়, আর আজকে আমরা বলবো একচেটিয়া বাজার ভারসাম্যের মুনাফা নির্ণয়। তাহলে একচেটিয়া বাজারের ভারসাম্যের মুনাফা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের লম্বভূমি নিয়ে নিতে হবে। লম্বভূমি নিয়ে এলাম, এখানে কিন্তু তিনটা মুনাফা হয়, একটা স্বাভাবিক, একটা অস্বাভাবিক, একটা ক্ষতি স্বীকার করে। এই জিনিসগুলো কিন্তু আমি এই পূর্ববর্তী লেকচার 2 আমি বুঝাইছিলাম। যারা বুঝো নাই, যারা এগুলো বুঝতেছে না, তারা পূর্ববর্তী লেকচারটা করে নিয়ে আসতে পারো, কারণ এগুলো কিন্তু আমরা বুঝেছি। তাহলে এখানে একটা স্বাভাবিক, একটা অস্বাভাবিক, একটা ক্ষতি স্বীকার করে বা লোকসান স্বীকার করে মুনাফা। তাহলে এখানে তিনটা আমরা লম্বভূমি নিয়ে নিলাম, এবং সেম ভাবে আগের মতোই একটা এমসি রেখা নিতে হবে। আমি এখানে নিয়ে নিলাম এবং এখানেও নিতে হবে, এমসি রেখা নিয়ে নিতে হবে, এমসি রেখা। এরপর এখানে নিয়ে নিব এমসি রেখা, এমসি। তাহলে এখানে একটা দাম হবে, একটা পরিমাণ হবে, একটা দাম হবে, একটা পরিমাণ হবে। একটা দাম আমি এখানে নিয়ে নিলাম, একটা পরিমাণ এখানে নিয়ে নিলাম। আমি আন্দাজে নিচ্ছি এখন, এটা ইউটা না ধরে আমরা পিটা দিই। তাহলে আমাদের যে আর এবং এমআর, যেটা কিসের ক্ষেত্রে হয়, একচেটিয়া বাজারের ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ের লাস্ট যে লেকচার 5 সেখানে কিন্তু বুঝেছিলাম। পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে কিভাবে এমআর এবং এআর রাখা হয়, যেটা কি ছিল, ভূমি অক্ষের সমান্তরাল ছিল, কিন্তু একচেটিয়া বাজারের ক্ষেত্রে সেরকম নয়। যেটা কি হয়, এমআর রেখা এবং এআর এবং এমআর রেখা কিন্তু বাম থেকে ডানে নিম্নগামী হয়, বাম থেকে ডানে নিম্নগামী হয়। তাহলে এখন আমরা নির্ণয় করব, অঙ্কন করব কি কি রেখা, এমআর এবং এআর রেখা। তাহলে এআর রেখা অঙ্কন করি আমরা এই জায়গা থেকে, এখানে করলাম, এটা হচ্ছে এআর। আর এখান থেকে সেম জায়গা থেকে একটু নিচে যেটা অঙ্কন করবো সেটা হচ্ছে এমআর। এটা কেন এমন হলো, আমরা জানি যে যখন একচেটিয়া বাজারের ক্ষেত্রে এআর রেখা এবং এমআর রেখা নিচের দিকে হ্রাস হয়, ধীরে ধীরে এটা কি হয়, হ্রাস হয়, কিন্তু এআর এর তুলনায় এমআর অধিক হারে হ্রাস পায়। আবার এআর কিন্তু যেটাকে ধনাত্মক থাকে, এটা কি হবে না, ঋণাত্মক হবে না, কিন্তু এমআর কি হবে, ঋণাত্মক হতে পারে, এটা শূন্য হয়ে ঋণাত্মক হতে পারে। সেজন্য এটা এআর এর নিচে হবে।
এ আর নিচে এই যে এ আর নিচে কি এম আর রেখা, এ আর নিচে এম আর। এখানে সেম ভাবে আমরা দুইটা রেখা নিয়ে নিব, একটা এ আর রেখা একটা এম আর রেখা, একটা এ আর রেখা এটা নিলাম এ আর, আর এইটা হচ্ছে এম আর, এম আর। এখানেও সেম ভাবে নিতে হবে এ আর এবং এম আর, এম আর এই রেখাটা নিয়ে নিলাম। এখন এ আর রেখাকে যেখানে এমসি রেখা সেট করছে, এ আর রেখাকে যেখানে এমসি রেখা সেট করছে সেখানে কি হবে আমাদের ভারসাম্য হবে, যেখানে সেট করছে সেখানে কি হবে আমাদের ভারসাম্য অর্জিত হবে। তাহলে দেখি আমরা এই যে এ আর, এ আর এবং এমসি সেট করছে, এ আর এবং এমসি সেট করছে, এ আর এবং এমসি সেট করছে, তাহলে এটার সাথে কি করতে হবে, পরিমাণ নির্ণয় করতে হবে, পরিমাণ। তাহলে এটার নাম দিলাম কিউ জিরো, আগের মতোই দিচ্ছি আমি। এবং এটা আবার কি করতে হবে, দামের সাথে অ্যাড করতে হবে, কারণ এই যে এখানে লম্বকে দাম এবং এই কি ব্যয়, এখানে দাম এবং ব্যয়, দাম এবং ব্যয়, আর নিচে হবে পরিমাণ, পরিমাণ পরিমাণ কিউ। তাহলে এটা আমরা যোগ করলাম, এখানে দিলাম আমরা পি জিরো, পি জিরো। এখানেও সেম ভাবে এই জায়গায় এম আর এবং সরি এ আর এবং এমসি যেখানে সেট করছে সেখানে কি করতে হবে, বুয়ের সাথে এটা যোগ করতে হবে, যেটা কি কিউ, কিউ ওয়ান। এরপর এটা কি করতে হবে, দাম পি জিরো, এখানেও সেম ভাবে কিউ টু, এরপর এটা পি জিরো। তাহলে এখন এই যে রেখা, এই যে এখানে ভারসাম্য হয়েছে, ভারসাম্য আমরা জানি যে কি এমসি সমান এম আর, এই যে এমসি এবং এম আর সেট করছে, যেখানে যেখানেই সেট করছে সেখানে সমান হয়েছে, এমসি এবং এম আর যেখানে সেট করছে সেখানে কি হয়েছে, সমান হয়েছে। এরপরে এমসি গ্রেটার দেন এম আর, এমসি গ্রেটার দেন এম আর, তাহলে এই যে এমসি বড় এম আর তুলনায়, এমসি নিচে এম আর, সরি এম আর নিচে এমসি উপরে, তাহলে কি হয়েছে এখানে প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত দুইটাই কি পূরণ হয়েছে। তাহলে কি আছে এখানে, এম আর নিচে আছে এমসি উপরে আছে, যখন এমসি রেখা এম আর রেখাকে নিচ থেকে সেট করে উপরে উঠতেছে তখনই কি হচ্ছে, এমসি গ্রেটার দেন এম আর হয়েছে। এরপরে অতিরিক্ত শর্ত আছে, অতিরিক্ত শর্ত স্বাভাবিকের ক্ষেত্রে পি সমান এসি, তাহলে পি সমান এসি, তাহলে পি পি হচ্ছে এটা, পি সমান পি এটা, তাহলে এটাকে স্পর্শ করলে তখনই কি হবে, এসি সমান হবে। তাহলে এইটাকে স্পর্শ করে এই এই জায়গাকে, এখানে আমি যদি পি দিই ভারসাম্য দিই, তাহলে এটাকে যখন স্পর্শ করে এসিটাকে উপর উঠবে সেখানে কি হবে, স্বাভাবিক মুনাফা হবে। আবার এই বিন্দুর নিচে হলে অস্বাভাবিক মুনাফা হবে, আবার এই বিন্দুর উপরে হলে ক্ষতি স্বীকার করে মুনাফা হবে। আমরা এর পূর্ব লেকচারে বলছিলাম কেন হয় এটা। তাহলে আমরা এখন এসি রেখার অঙ্কন করবো, স্বাভাবিকের ক্ষেত্রে পি সমান এসি, তাহলে পির সাথে স্পর্শ করে কি হবে, আমরা রেখাটা অঙ্কন করবো। তাহলে এই যে পির সাথে স্পর্শ করেন, তাহলে এটার নাম কি এসি। এখানে কি হবে, অস্বাভাবিকের ক্ষেত্রে কি হবে, এই যে জায়গা নিচে এটা আমরা ই দিলাম, ভারসাম্য বিন্দু, এটা ই দিলাম আমরা, ই দিলাম এটা। তাহলে এই যে ই বিন্দুতে স্পর্শ করলে সেটা কি এসি, সরি এটা স্বাভাবিক মুনাফা, আর ই বিন্দুর নিচে হলে অস্বাভাবিক মুনাফা, আর এই বিন্দুর উপরে হলে এটা লোকসান বা ক্ষতি স্বীকার করে মুনাফা। তাহলে এই যে ই বিন্দুর নিচে আমি কি করবো, এখানে একটা এসি রেখা অঙ্কন করবো। তাহলে এসি রেখা আমি এই জায়গায় অঙ্কন করতেছি, তাহলে এটার নাম কি এসি। এখন এসি যেখানে সেট করছে এই কিউকে যেখানে সেট করছে সেটার সাথে কম্বিনেশন করে এইটা যোগ করতে হবে কোথায়, এটা যোগ করতে হবে কোথায়, দামের ক্ষেত্রে। তাহলে এটার নাম দিলাম আমি পি ওয়ান, এটার নাম দিলাম কি পি ওয়ান। এরপর আমরা সেখানে ক্ষতি স্বীকারের ক্ষেত্রে, ক্ষতি স্বীকারের ক্ষেত্রে এসি কোথায় থাকে, পি এর উপরে, এই যে পি থেকে বড় কি এসি, তাহলে পি এর উপরে, এই যে পি এর উপরে থাকবে কি এসি, তাহলে আমরা এখানে নিয়ে এলাম একটা এসি, এসি। তাহলে এটা কি করতে হবে, এই কোয়ান্টিটিটা যোগ করতে হবে, যোগ করে আবার দামের সাথে যোগ করতে হবে এটাকে, দামের সাথে যোগ করলাম, এটা আমরা দিলাম কি, এটা দিলাম পি টু, পি টু। আর এখানে একটা এবিসি আছে, এবিসি কিসের চেয়ে ছোট,
পি এর চেয়ে ছোট, এই যে পি চেয়ে, এই যে পি এর চেয়ে কি হবে, ছোট হবে এবিসি। এবিসিটা কিসের চেয়ে ছোট, পি চেয়ে। আবার পি তে বড় হচ্ছে কি এসি, তাহলে এখানে সবচেয়ে ছোট এবিসি, তার চেয়ে বড় বি, তার চেয়ে বড় এসি। তাহলে এই যে আমরা এসি পি থেকে বড় পেলাম, পি থেকে বড় পেলাম। একটা এবিসি রেখা মনে করে এখানে এবিসি, এখানে এটা ধরলাম আমরা এবিসি, এবিসি। এটা নিচে যে কোনো জায়গায় হতে পারে, এই ই এর নিচে যে কোনো জায়গায় হতে পারে। এটা আমরা যোগ করলাম এখানে, এটার নাম দিলাম P1। তাহলে এখন আমরা চিত্রগুলো পেয়ে গেলাম, একটা স্বাভাবিক মুনাফার চিত্র, একটা অস্বাভাবিক মুনাফার চিত্র, একটা প্রতি স্বীকার করে মুনাফার চিত্র। তাহলে এখন আমরা মুনাফা করে নিয়ে করবো। এর পূর্ববর্তী লেকচারে বলেছিলাম কিভাবে নিয়ে করতে হবে। প্রথমে টিআর নিয়ে করতে হবে, এরপর টিসি করতে হবে, এরপর মুনাফা করতে হবে। তাহলে টিআর সূত্র কি, এআর ইন্টু কিউ, এআর ইন্টু কিউ, এআর ইন্টু কিউ। তাহলে এআর মান কত, এই যে এআর, এআর কোথায়, এই যে এআর এর যেটা মান সেটা হচ্ছে P0, জিরো থেকে P0, জিরো থেকে কি P0, এবং কোয়ান্টিটি কত, জিরো থেকে Q0। তাহলে জিরো থেকে জিরো P0 ইন্টু জিরো Q0। তাহলে এটার সমান কি আসতেছে, তাহলে পাচ্ছি কত কি আমি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাহলে এই পরিমাণটা কি আমার টিআর। তাহলে জিরো P0 ই Q0, এটা হচ্ছে আমার কি টিআর। তাহলে জিরো P0 ই Q0, এটা হচ্ছে আমার কি টিআর। এবার টিসি, এখানে কিন্তু যেটাই টিসি, টিসির মান সেটা কিন্তু টিআর মান হবে, কারণ এই যে এসি রেখা, এআর রেখা এবং এসি রেখা কিন্তু একই জায়গায়, একই জায়গায়। তাহলে সেখানে তার দাম কিন্তু একটা, মানে আমার খরচ যেই দামে আমার বিক্রিও সেই দামে। তাহলে সেখানে কি দিতে হবে, এসি, টিসির সূত্র কি এসি ইন্টু কিউ, এসি ইন্টু কিউ। তাহলে এসির মান কি, এই যে এসি, এসি জিরো থেকে P0, জিরো P0, কিউর মান কত, জিরো Q0, Q0। তাহলে এটা গুণ করলে যেটা আসতেছে এই সেম জায়গাটা, জিরো P0 ই Q0, জিরো P0 ই Q0। তাহলে এখন এই যে এই জায়গা টিআর এবং টিসি কিন্তু একই। তাহলে এখানে সূত্রে মাপা সূত্র কি আসবে, টিআর মাইনাস টিসি, টিআর মাইনাস টিসি। তাহলে টিআর মান যেটা ও P0 ই Q0 মাইনাস ও P0 ই Q0, তাহলে সমান সমান জিরো, সমান সমান কি আসতেছে, জিরো আসতেছে, জিরো। তাহলে জিরো আসলে কি বলছি আমরা, স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা। এই যে স্বাভাবিক মুনাফা পি সমান এসি, এই যে পি সমান এসি, তাহলে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে মান আসবে কত, আমাদের বার মুনাফা আসবে শূন্য, মুনাফা আসবে কি শূন্য। তাহলে সেটা কি শূন্য আসলে স্বাভাবিক মুনাফা, শূন্য আসলে স্বাভাবিক মুনাফা। এখন আমরা করব অস্বাভাবিকেরটা, অস্বাভাবিকের মুনাফাটা নিয়ে করবো। তাহলে এখানে টিআর রাখবে, টিআর মানে কি এআর ইন্টু কিউ, এআর ইন্টু কিউ। তাহলে এআর কত, এই যে এআর, এআর এর পি কত, এআর এর পি এই যে এখানে, এআর এর পি এই যে জিরো P0, P0, কিউ কত, জিরো Q1, জিরো Q1। এরপর এটার মান কত আসছে, আলটিমেটলি এখানে এই যে এই জায়গাটা, এই পুরো জায়গাটা। তাহলে এখানে জিরো P0 ই Q1, জিরো P0 ই Q1, এটা হচ্ছে টিআর। এরপর টিসি, টিসি সূত্র কি এস ইন্টু কিউ, এসি ইন্টু কিউ। তাহলে এসি কত আমাদের, এই যে এসির নাম এখানে, এটা না, এটা কিন্তু আমার বিক্রয় মূল্য, এটা কিন্তু ক্রয় মূল্য। এই জায়গাটা ক্রয়, আমার এই জায়গাটা বিক্রয়। তাহলে এখানে কি আসতেছে অ্যাসিডে, এই যে জিরো থেকে P1, আর এখানে একটা দিতে পারি, এটার নাম এফ বিন্দু দিয়ে দিই আমরা এই জায়গায়, এফ বিন্দু। তাহলে অ্যাসি কি আসতেছে জিরো থেকে P1, জিরো P1, কিউ কত, জিরো Q1, জিরো Q1। তাহলে গুণ করলে যেটা আসছে সেটা হচ্ছে কি এই পরিমাণ, এই পরিমাণ জায়গাটা জিরো P1 এফ Q1, জিরো P1 এফ Q1। তাহলে এখানে আমরা পাইয়া কি পাবো, টিআর মাইনাস টিসি। তাহলে টিআর মাইনাস টিসি এই মানটা বসাই দিয়ে, এই টিআর মাইনাস টিসি এখানে বসাই দিব, মান যেটা আসবে সেটা একটা ধনাত্মক মান আসবে, কিসের ক্ষেত্রে, অস্বাভাবিকের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা দেখি, তাহলে তার বিক্রয় মূল্য কত ছিল, এই যে তার বিক্রয় মূল্য ছিল এই পরিমাণ, এই জায়গাটা। আর ক্রয় মূল্য কত ছিল এই জায়গাটা। তাহলে এখানে তার খরচ এখানে লাভ হয়েছে। তাহলে এই যে তার কম পরিমাণ খরচ আর বেশি পরিমাণ বিক্রি,
তাহলে তার কি হয়েছে, অবশ্যই লাভ হয়েছে। লাভ করলে কতটুকু লাভ হয়েছে, তাহলে এই যে তার এই জায়গাটা কি হয়েছে, তার লাভ হয়েছে, তার এই জায়গাটা কি হয়েছে, খরচ হয়েছে। তাহলে এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হচ্ছে P1P0EF অথবা P0P1EF। তাহলে এটাই কি তার লাভ। তাহলে আমরা জাস্ট এটাই লিখে দিব এখানে, আর কিছু পাওয়ার দরকার নেই। P0P1EF, P0P1EF। তাহলে এটা কি, অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, এটার নাম হচ্ছে অস্বাভাবিক মুনাফা। এরপর আমরা করবো কি, ক্ষতি স্বীকার করে মুনাফার ক্ষেত্রে নির্ণয়। তো এখানে টি আর কি, টি আর মানে এআর ইন্টু কিউ, এআর ইন্টু কিউ। তারপর টিসি সূত্র এস ইন্টু কিউ, এস ইন্টু কিউ। তাহলে এআর মান কি এখানে, এই যে এআর, এআর এই যে P0, এআর মান কি P0, জিরো থেকে P0, জিরো থেকে P0 ইন্টু কিউ এর মান কত, 0Q2, 0Q2। এখন এটা আলটিমেটলি কি আসছে মান, আমাদের এই পরিমাণটা কি তার বিক্রয় মূল্য, এই পরিমাণটা কি তার বিক্রয় মূল্য। তাহলে 0P0E Q2, 0P0E Q2, এটাই কি তার পরিমাণ, বিক্রয়ের পরিমাণ। তাহলে P0E Q2, তাহলে এটাই কি তার টিআর, টোটাল রেভিনিউ, তার মোট আয় হচ্ছে এটা। আর এসি, এসি কোথায় আমাদের, এই যে এসি, এসি কিন্তু উপরে। তাহলে এসি কত, জিরো থেকে P2, জিরো থেকে P2। তাহলে এসি 0P2, কিউ কত, এই যে 0Q2। এখন মা আসছে কত আমাদের, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এটার নাম একটা দিই আমরা, এটার নাম দিলাম সাপোজ এফ, এফ দিলাম। তাহলে এখানে ই, সরি 0P2F Q2, 0P2Q F2। তাহলে এই পরিমাণটা হচ্ছে তার কি, এসি মান খরচ। তার বিক্রয় মূল্য ছিল এটা, আর ক্রয় মূল্য এটা। তাহলে এখানে পাচ্ছি আমরা কি, 0P2F Q2, 0P2Q, সরি F Q2। তাহলে এটাই কি তার ক্রয় মূল্য। এখন আমরা পাইয়ের সূত্র কি, টিআর মাইনাস পিসি, টিআর মাইনাস পিসি। তাহলে টিআর মান কত আমাদের, টিআর মান এটা, পিসি মান এটা, মানগুলো বসাইয়ে এখানে যে মানটা আছে সেখানে একটা ঋণাত্মক মান আছে, মাইনাস আছে। কেন মাইনাস আছে দেখি আমরা। তার বিক্রয় মূল্য কত ছিল, তার বিক্রয় মূল্য ছিল এই পরিমাণ, এই যে এর, তার বিক্রয় মূল্য ছিল এই পরিমাণ, তার ক্রয় মূল্য এই পরিমাণ। তাহলে তার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, এই যে এই পরিমাণ বিক্রয় মূল্য কম, আর এই পরিমাণ ক্রয় মূল্য। তাহলে তার বিক্রয় মূল্য থেকে তার ক্রয়ের পরিমাণ বেশি, তার মানে তার কিছু লস হয়েছে। কত পরিমাণ লস হয়েছে, এই যে এই জায়গাটা আর গিয়েছে লস হয়েছে, এই জায়গাটা গিয়েছে তার লস হয়েছে। তাহলে কি এটা না পরিমাণ কি, P2EF, P2EF, P0P2EF। তাহলে এটাই কি তার লসের পরিমাণ। তাহলে এটা কি, এটা হবে মাইনাস, মাইনাস P0P2EF। তাহলে এখানে আরেকটা জিনিস, এবিসি কেন করলাম এখানে, এটা ওই আগের মতোই যেটা আমরা পূর্ণ পর্যায়ের ক্ষেত্রে দেখছিলাম। কখন একজন যে কি বলে এটাকে, প্রতিষ্ঠানের মালিক কতক্ষণ পর্যন্ত সে উৎপাদন চালিয়ে যাবে। তাহলে স্বল্পকালে একজন প্রতিষ্ঠানের মালিক সে তার উৎপাদন চালিয়ে যাবে ক্ষতি স্বীকার করেও। কারণ এখানে স্বাভাবিক মুনাফা দিতে হচ্ছে, এখানে অস্বাভাবিক মুনাফা দিতে হচ্ছে, এখানে কি হচ্ছে, তার ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি স্বীকার করেও সে কি উৎপাদন চালিয়ে যাবে কিনা, এই কোয়েশ্চেন আমাকে ঘ নাম্বার করতে পারে। যে বলতে পারে যে এই ই বিন্দুর উপরে, ভারসাম্য বিন্দুর উপরে এসি রেখাতে কোন উৎপাদক উৎপাদন চালিয়ে যাবে কিনা। তাহলে আমরা বলবো এখানে চালিয়ে যাবে। কখন যাবে, স্বল্পকালে। যদি স্বল্পকালে হয় সে উৎপাদন চালিয়ে যাবে, কারণ স্বল্পকালে দুটি উৎপাদনের খরচ দিয়েছে, একটা হচ্ছে স্থির খরচ, একটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। তাহলে এখানে দেখি আমরা এ বি সি, একটা এটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। একটা দ্রব্য উৎপাদন করতে এই পরিমাণ তার পরিবর্তনশীল খরচ হয়। মানে আমি এই যে এই মার্কারটা যদি উৎপাদন করতে যাই, তাহলে এই মার্কারটা উৎপাদন করতে গেলে আমাকে প্লাস্টিক লাগবে, খালি লাগবে, বা এটা উৎপাদন করতে যে শ্রমিকগুলো লাগবে, এই জিনিসগুলো লাগবে হবে। তো এই জিনিসগুলো লাগতেছে কখন, আমি যদি উৎপাদন করি তখন কি লাগতেছে, আমার এই জিনিসগুলো লাগতেছে। তাহলে এই জিনিসগুলো যখন লাগতেছে, এটার খরচ এই পরিমাণ, মানে আমার এই র মেটেরিয়ালস এবং যে শ্রমিকের পারিশ্রমিক, এই পরিমাণ খরচ একটা দ্রব্য উৎপাদন করতে, একটা ফলন উৎপাদন করতে। আবার সেই দ্রব্যটা উৎপাদন করার জন্য স্থির খরচ সহ আমার টোটাল যে খরচ সেটা হচ্ছে এই যে এখান থেকে একেবারে উপরে,
এই যে 0 থেকে P2 পর্যন্ত এটা আমাদের পুরো খরচ। আর এই পরিমাণ হচ্ছে আমার পরিবর্তনশীল খরচ, যেটা পরিবর্তনশীল। এবং পরিবর্তনশীলের সাথে স্থির খরচ যুক্ত হবে কোথায়? স্বল্পকালে। তাহলে এই পরিমাণ হচ্ছে তার স্থির খরচ, আর এই পরিমাণ তার পরিবর্তনশীল খরচ। এখন সে যদি উৎপাদন ছাড়িয়ে যায়, সে এখানে এই যে তার পরিবর্তনশীল খরচ উঠানোর পরও তার ওই যে স্থির খরচ থেকে এই পরিমাণ সে উৎপাদন করতে পারে, সে তুলে নিতে পারবে। যেমন তার বিক্রয় মূল্য ছিল কোথায় কোথায়, এই যে এখানে, এটা কিন্তু এয়ার এর মানে এভারেজ রেভিনিউ, তার গড় আয়। তাহলে তার গড় পরিবর্তনশীল খরচ এখানে, তার গড় আয় এখানে, আর তার গড় খরচ এখানে। তার পুরো এই কলমটা উৎপাদন করার জন্য তার পুরো খরচ এটা, আর সে বিক্রয় করছে এইটা, আর সে এটার জন্য র মেটেরিয়ালস বা পরিবর্তনশীল খরচ হয়েছে তার এই পরিমাণ। এখন যদি সে উৎপাদন না করে, সে যদি উৎপাদন না করে, তাকে পুরো এই খরচটা কি করতে হবে? বাড়ি থেকে এনে খরচ করতে হবে। কি করতে হবে? বাড়ি থেকে এনে খরচ করতে হবে। আর যদি সে উৎপাদন ছাড়িয়ে যায়, সে এই পরিমাণ, তার এই যে এটার জন্য যে উৎপাদন খরচ, সেই পরিমাণতে তুলতে পারবে। মানে র মেটেরিয়াল দেওয়ার পরিবর্তনশীল খরচ, আমরা বুঝি পরিবর্তনশীল খরচ উঠিয়ে যে এই যে স্থির খরচ থেকে এই পরিমাণ সে কি করতে পারবে? উঠাতে পারবে। তাহলে সে পরিবর্তনশীল খরচের পাশাপাশি স্থির খরচ থেকেও কিছু অংশ তুলতে পারবে, মাসুল দিতে পারবে। আর শুধুমাত্র এই পরিমাণ কি থাকতেছে? লস থাকতেছে। এখন যদি সে উৎপাদন বন্ধ করে দেয়, উৎপাদন যদি বন্ধ করে দেয়, তাহলে তার এই যে এই পুরো পরিমাণ স্থির খরচ তাকে পুরোটাই বহন করতে হবে, তার পুরোটাই বাড়ি থেকে এনে বহন করতে হবে। তাহলে যে সে যদি উৎপাদন চালায়, তখন কিন্তু স্থির খরচটা পুরোটা বাড়ি থেকে আনতে হবে না, অল্প কিছু আনতে হবে, আর বাকিটা এখান থেকে ফিল আপ হয়ে যাবে। তার পুরো খরচ না উঠলেও, স্থির এবং পরিবর্তনশীল দুইটা মিলে যে খরচ হয়েছে তার, এই পুরোপুরি না উঠলেও আর কিন্তু এই পরিমাণ খরচ কি আসতেছে? উঠে আসতেছে। শুধুমাত্র এই পরিমাণ খরচ তার লস যাচ্ছে, যেটা সে বাড়ি থেকে এনে দিতে হবে, তাকে খরচটা দিতে হবে। আর যদি সে উৎপাদন না করতো, তাহলে এই পুরো লসটা তাকে বহন করতে হতো, পুরো লসটাই তাকে বাড়ি থেকে এনে দিতে হতো। সেজন্য সে ক্ষতি স্বীকার করে উৎপাদন ছাড়িয়ে যাবে একজন উৎপাদক। কখন? স্বল্পকালে। যদি সেটা স্বল্পকাল হয়, সে উৎপাদন ছাড়িয়ে যাবে। দীর্ঘ হলে কিন্তু সে উৎপাদন ছাড়িয়ে যাবে। কারণ একটা প্রতিষ্ঠান 2-1 মাস কি দিতে পারে? লস দিতে পারে, কিন্তু সে সারা বছরের বছর কি করতে পারবে না? লস দিতে পারবে না। সেজন্য বলা হচ্ছে স্বল্পকালের ক্ষেত্রে একজন উৎপাদন ক্ষতি স্বীকার করেও উৎপাদন ছাড়িয়ে যাবে। এই সেম কথাটা আমাদের পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রেও প্রযোজ্য। এখানেও আমরা এই কথাটা বলতে পারি নাই, আমাদের ভিডিওটা কেটে গিয়েছিল একটু ত্রুটির কারণে। এই কথাটাই সেখানে বলা দরকার ছিল। এমন সেম কথা সেখানেও কি হতো? সে উৎপাদন ছাড়িয়ে যাবে কখন? স্বল্পকালে ক্ষতি স্বীকার করে। আজকে আমরা এই লেকচারে যা শিখলাম সেটা হচ্ছে একচেটিয়া বাজার ভারসাম্যের মুনাফা সমূহ। তাহলে আমরা এখন এই যে এখানে লেটার দিয়ে শিখলাম যে পি এবং কিউ দিয়ে। এখন আমরা এখান থেকে আরেকটা লেকচার করব তোমাদের জন্য, শুধুমাত্র এটা যে তোমরা ভালোভাবে বুঝতে পারো। কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, আবার দেখা যায় যে একটা সংখ্যা দিয়ে একটা কোয়েশ্চেন দেয়। মানে এখানে পি একটা নাম দিবে, কিউ একটা পরিমাণ দিবে, মানে এটা 10, এটা 15, 20 এভাবে দিতে পারে। তাহলে এভাবে এরকম দিলে কিভাবে আমরা নির্ণয় করবো, এবং একটা চিত্রের মধ্যে তিনটা মুনাফা কিভাবে নির্ণয় করবো, সেটা আমরা পরবর্তী লেকচার ইনশাআল্লাহ দেখাবো। সেখানে আমরা পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রেও দেখাবো, একচেটিয়া বাজার ক্ষেত্রেও সেটাও দেখাবো একসাথে। আমরা একটা ভিডিওতে আমরা ইনশাআল্লাহ এটা দেখাবো পুরোটা। তবে আজকে পর্যন্ত এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।